স্যার আমরা মেবি হচ্ছে শুরু করতে পারি, যেহেতু মোটামুটি একটু 38-40 আলোচনা করি, জনের মতো যারা আছে। আসার ওনারা আসবে। আমরা একটু আমাদের মানে একটু রিক্যাপ করি গত ক্লাসের পড়াটা। তো আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম, আমি জি শুরু স্যার। করতেছি। হ্যাঁ, জি স্যার। আমরা গত ক্লাসে প্রথম দিকে চেষ্টা করছি কিছু বেসিক নিয়ে আলোচনা করতে। সেশন শুরু করার পর মোটামুটি চেষ্টা করছি যে কিভাবে আমাদের এই মানে প্রাথমিক অবস্থায় ভেরিয়েবল তৈরি করতে হয় এবং সেই ভেরিয়েবল গুলোর প্রপার্টিস চেঞ্জ করতে হয়। তো আজকে আমরা আমাদের মানে আবারও গত ক্লাসের শেষের দিকের অংশটুকু একটু রিপিট করব। আমরা যদি একটু দেখি। Okay. আর পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটু মডিউলটা দেখাই, আমি আজকে আবার একটু মডিউলটার মধ্যে একটু চেঞ্জেস আনছি আমাদের সবার কথা বিবেচনা করে। গত ক্লাসে আমরা একটু আমি রিক্যাপ করতেছি। গত ক্লাসে আমরা ভেরিয়েবল নেমিংটা দেখেছি যে এসপিএসএস এ কিভাবে ভেরিয়েবল নাম লিখতে হয়। আমি যদি এসপিএসএস সফটওয়্যারটা একটু ওপেন করি, তো এটা ছিল আমাদের এসপিএসএস। আমরা এখানে এসে ভেরিয়েবল নামকরণ করেছিলাম এবং নামকরণে কিছু রুলস আমরা এখানে বলেছিলাম। তার পাশাপাশি আমরা পরবর্তীতে যদি বলি প্রপার্টিজ, হ্যাঁ প্রপার্টিজ গুলো কি কি, প্রপার্টিজ এর মধ্যে আমরা দেখেছি যে এটা কি স্ট্রিং ভেরিয়েবল নাকি এটা নিউমেরিক ভেরিয়েবল বা আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এরপরে তার মেজার কি হবে সেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। আমরা এখানে লেভেলিং নিয়ে আলোচনা করেছিলাম। লেভেলিং মানে আমরা অতিরিক্ত ইনফরমেশন এখানে ভেরিয়েবল সম্পর্কে রাখতে পারি। আর এখানে ছিল আমাদের কোডিং এর একটা বিষয় ছিল, যে রেকর্ড করার একটা বিষয়। সেটা যদি আমাদের কোনো কারণে আমরা দেখেছি এটা দুই ভাবে, একটা হলো ম্যানুয়ালি করা যায় আর একটা হলো অটোমেটিক করা যায়। এর বাইরে বাকি এখানে আর প্রপার্টিজ এর প্রয়োজন নাই আমাদের। এরপরে আমরা ডাটা ক্লিনিং, ক্লিনিং এর মধ্যে মানে অ্যাকচুয়ালি কোডিংটা দেখেছিলাম, অটোমেটিক কোডিংটা দেখেছিলাম। মিসিং ডাটা হ্যান্ডলিং, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এই যে মিসিং ডাটা বলতে কি বোঝায় বা মিসিং ডাটাটাকে কেন হ্যান্ডেল করার প্রয়োজন পড়ে, এখানে এটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন। দেখেন, মিসিং ডাটা বিষয়টা হলো যে আপনি যখন কোনো তথ্য কালেক্ট করবেন, কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলে যদি তথ্য মিসিং থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু ইনফরমেশন লস হচ্ছে। তখন আমরা চেষ্টা করি সেই মিসিং ডাটাটাকে একটু ডিল করতে, রিসার্চের ভাষায় আমরা এটাকে ডিল করতে চাই। এখন রিসার্চের ভাষায় এটাকে ডিল করতে গেলে আমাদের হাতে দুইটা অপশন আছে। একটা হলো যে হ্যাঁ এটাকে ফিল আপ করে দেই, আরেকটা হলো এটাকে ড্রপ করে দেওয়া। সো ফিল আপ করার ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছি যে এটা কিভাবে ফিল আপ করতে হয়। আমাদের এভারেজ দ্বারা ফিল আপ করা যেতে পারে, মিডিয়ান দ্বারা ফিল আপ করা যেতে পারে, কাছাকাছি ভ্যালু দ্বারা ফিল আপ করা যেতে পারে, সম্ভাব্য একটা মান এখানে রিপ্লেস করে দেওয়া হয় ওই মিসিং জায়গাটাতে। এর পাশাপাশি আমরা আরেকটা যেটা করতে পারি সেটাকে একদমই মানে ইনক্লুড না করা, যেটা ইনক্লুড মানে ইনক্লুড না করে এটাকে একদম বাদ দিয়ে দেওয়া, ক্রস করে দেওয়া, সেটাও আমরা দেখেছি যেটাকে কিভাবে ক্রস করতে হয়। যাই হোক, এই বিষয়গুলো তো আমরা আলোচনা করলামই। তারপর আমরা ডাটা ট্রান্সফরমেশন দেখেছি, সেটা হলো রিকোড ইনটু সেম ভেরিয়েবল, রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। আমরা একটা ভেরিয়েবল থেকে কিভাবে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়। ক্যাটাগরি, আমরা এইজ এর ক্যাটাগরি করেছিলাম। হ্যাঁ, এইজ এটা ছিল কন্টিনিউয়াস নেচার, এটাকে আমরা ক্যাটাগরি করেছিলাম যে 20 বছরের নিচে, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম ক্যাটাগরি করেছিলাম আমরা। আহ আমরা ওখানে একটা জিনিস বাদ দিয়ে আসছি, সেটা হলো কম্পিউট ভেরিয়েবল, যে নতুন করে আমি একটা ভেরিয়েবল তৈরি করব। একটা হলো ট্রান্সফর্ম করা, যে এক্সিস্টিং একটা ভেরিয়েবল আছে সেখান থেকে আমি এটাকে ট্রান্সফর্ম করে এটাকে ক্যাটাগরিতে রূপান্তর করা, এটা একটা হিসাব।
আরেকটা হলো যে না, আমি একাধিক ভেরিয়েবলের মানে কম্বিনেশন একটা নতুন ভেরিয়েবল তৈরি করা। So, আজকে আমরা একটু কম্পিউট ভেরিয়েবলটা দেখবো শর্টলি, আমরা সময় বেশি নিব না, আমরা যত সময় শেষ করার চেষ্টা করব। তো সেটার জন্য যেটা করব, আমরা ধরেন আমাদের কাছে এখানে তিনটা ভেরিয়েবল আছে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং কোল্ড। এই তিনটাই যদি আপনি একটু চিন্তা করেন, এগুলা কিন্তু আমাদের এই শ্বাসকষ্টজনিত রোগের সাথে সম্পৃক্ত। এই দুইটা তো এক্স্যাক্টলি আমাদের রেসপিরেটরি ডিজিজে বলা চলে, আর কোল্ডটাও মানে ঠান্ডার সাথে জড়িত। So, আমরা বলতে পারি এই তিনটা রোগ এটা কিন্তু সিমিলার কোন একটা আমাদের একটা পার্টিকুলার কোন একটা রোগকে ইন্ডিকেট করতেছে, সেটা হলো রেসপিরেটরি ডিজিজ। এখন আপনার মন চাইলে যে আমি তিনটা ভেরিয়েবল নিয়ে আলাদা আলাদা ডিল না করে আমি এখান থেকে একটা ভেরিয়েবল তৈরি করব, আপনার এটা আসতে পারে। আপনি যখন যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের আছেন বা অন্যান্য কোনো ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনাদেরকে একাধিক ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবল, এটাকে বলা হয় ইন্ডেক্স। হ্যাঁ, সিমিলার ভেরিয়েবল গুলোকে একটা ভেরিয়েবলে কনভার্ট করা, সেগুলো অনেক ক্ষেত্রে এটাকে কম্পোজিট ইন্ডেক্সও বলে থাকে। So, আপনাকে এটা তৈরি করতে হইতে পারে। স্পেসিস আপনি এটা খুব সহজেই তৈরি করতে পারেন। তার পূর্বে আপনাকে যেটা করতে হবে, মাস্ট বি এটাকে আগে কোডিং করে নিতে হবে, এটাকে নিউমেরিক্যালি কনভার্ট করতে হবে। হ্যাঁ, কোডিং করতে হবে। আমি যদি এখানে পাশে ক্লিক করি, আমাদের ক্যাটাগরি গুলো আছে ইয়েস নো। সফটওয়্যার ইয়েস নো কে যোগফল বা যোগ বিয়োগ করতে পারবে না, তো আমাদেরকে এটা কোড করে নিতে হবে। সেজন্য আমরা কোথায় যাব, আমরা যাব অটোমেটিক, এই যে ট্রান্সফর্মে ক্লিক করে অটোমেটিক রিকোডে গিয়ে আমরা এজমা নামক যে ভেরিয়েবলটা আছে, আমরা এই এজমা নামক ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিব। দিয়ে এখানে ক্লিক করে এই অ্যারো চিহ্নতে দিলে এটা ভিতরে চলে আসে। একটা একটা করে করতে হবে। আমরা এজমা নামক নতুন একটা ভেরিয়েবল তৈরি করব, যেটাকে অ্যাস্তমা বলে উচ্চারণ, যাই হোক। এটাকে এজমা 2 দিতে হবে, কারণ সিমিলার নেম সে নিতে পারবে না, এখন সে এজমা নামক আরেকটা ভেরিয়েবল তৈরি করবে। অ্যাড নিউ নেম, ওকে। এই অপশনে ক্লিক করতে হবে। করার পরে এখানে লোয়েস্ট ভ্যালু যেভাবে সেভাবে থাকুক, আমরা ওকে দেই। ওকে দিলে আমাদের আউটপুট উইন্ডো বলতেছে যে এজমা নামক যে নতুন ভেরিয়েবলটা তৈরি হয়েছে, এখানে নো মানে 1, ইয়েস মানে 2। আমরা যাই দেখি, ভেরিয়েবল ভিউতে যাই দেখেন, এই যে এজমা নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, সেখানে এই তো 1 মানে নো, 2 মানে ইয়েস। সিমিলারলি আমরা শর্টকাট বাটন, দিস ইজ আওয়ার শর্টকাট বাটন, আমাদের বারবার এখান থেকে যেতে হবে না, আমরা শর্টকাট বাটনে ক্লিক করলে এখানে চলে আসবো। আমরা এইটাকে বের করে দিব, এখানে ক্লিক করে এই অ্যারো চিহ্নতে দিলে এটা বের হয়ে যাবে। এরপরে ব্রঙ্কাইটিস কেও আমরা সেম ভাবে আমরা যেটা করব, আমরা ব্রঙ্কাইটিস 2 নামক আরেকটা ভেরিয়েবল তৈরি করব। ওকে, এটা হলো দুইটা ক্যাটাগরি, ইয়েস নো, ফাইন। এটা যে সবসময় আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হবে বিষয়টা কিন্তু এরকম না। এটা সবগুলা ভেরিয়েবল আমাদের সিমিলার নেচার হইতে হবে, নিউমেরিক্যাল হইতে পারে। তো যেহেতু এখানে ক্যাটাগরিক্যাল, তাই এগুলোকে আমরা আগে কোডিং করে নিব। ওকে, ফাইনালি ব্রঙ্কাইটিস হয়ে গেল। এবার হলো কোল্ড, আমরা তিনটা করে দেখব, তিনটা। ওকে, কোল্ড 2 নামক আমরা এটাকেও কোডিং করে নিলাম অটোমেটিক কোডিং এ ইজিলি, ফাইন। এখন দেখেন এখানে তিনটারই কিন্তু নতুন করে কোডিং হয়েছে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন যেটা আমরা করব, আমরা যাব ট্রান্সফর্মে, যাব কম্পিউট ভেরিয়েবলে, ক্লিক করার পরে এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। তো এরকম একটা আপনার কাছে পপ আপ উইন্ডো ভেসে উঠবে। আপনি বলবেন যে আপনাকে এখানে দিতে হবে এক্সপ্রেশন, আপনি কিভাবে কিভাবে এটাকে কাজ করতে চাচ্ছেন, দিস ইজ দ্য এক্সপ্রেশন, ফর্মুলাটাকে আমাদেরকে এখানে দিতে হবে। আর টার্গেট ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আপনি তৈরি করতে চাচ্ছেন তার নামটা এখানে দিতে হবে। সাপোজ আমি তিনটা রোগ থেকে একটা নামকরণ করতে চাচ্ছি রেসপিরেটরি। হ্যাঁ, সো কোথায় দিব, এই যে অ্যাজমা 2 এটাতে ক্লিক করব, করে প্লাস চিহ্ন দিব, আমরা তিনটাকে যোগ করি। এরপরে ব্রঙ্কাইটিস 2 এটাকেও দিয়ে দিব, এরপর আমরা প্লাস চিহ্ন দিব। কোল্ড, এটা আমাদের নতুন ভেরিয়েবল, এগুলাকে ওকে। তিনটাকে কেন যোগ করলাম, আমি চাচ্ছি যে এখান থেকে একটা ভেরিয়েবল তৈরি করতে, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি চাচ্ছি এখান থেকে একটা ভেরিয়েবল তৈরি করতে যে ওয়েদার তার রেসপিরেটরি ডিজিজ আছে কি নাই, এইটা অ্যাটলিস্ট একটা, যদি এই তিনটার মধ্যে একটাও যদি রোগ থাকে তার মানে তার রেসপিরেটরি ডিজিজ আছে। আর যদি তিনটার একটাও না থাকে তার মানে তার রেসপিরেটরি ডিজিজ নাই। আমি এখান থেকে একটা ইন্ডেক্স তৈরি করতে চাচ্ছি, সেটার নাম হলো রেসপিরেটরি ডিজিজ। তিনটাকে যোগ করব,
তাদের স্কোর যোগ হবে। ফাইন, ওকে ওকে। আমরা একটু গিয়ে দেখি। দেখেন রেসপিরেটরি ডিজিজ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। আমরা পাশে ক্লিক করে এখানে আসি, ডাটা ভিউতে দেখেন যোগফলটা চলে আসছে। এই তিনটার যোগফল আমার এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি যে কারো রেসপিরেটরি ডিজিজ হয়েছে কি হয় নাই? দেখেন আমরা কোড করছি কি, নো কে 1 দ্বারা কোড করছি। তার মানে আপনি যদি এখানে তাকান, অ্যাজমা নো, এই 1 দ্বারা বোঝাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে নো নো নো। তার মানে এইখানে একজন ব্যক্তির, ধরেন 7 নাম্বার পার্টিসিপেন্ট, তার অ্যাজমাও নেই, ব্রঙ্কাইটিসও নেই, কোল্ডও নেই। তার মানে কি, তার কোনো রেসপিরেটরি ডিজিজ নাই। তাই আমার নো যেহেতু 1, এই নো 1, এই নো 1, তার মানে তিনটার যোগফল হবে 1 1 1 আর 3। তার মানে যাদের 3 আছে তাদের কিন্তু রেসপিরেটরি ডিজিজ নাই। 3 উপরে 4 হইলে মানে কি অ্যাটলিস্ট একটা আছে। 5 হওয়া মানে কি অ্যাটলিস্ট 2টা আছে। 6 হওয়া মানে কি, তার মানে 3টাই আছে। কারণ 2 2 2, কারণ সেক্ষেত্রে ইএস এর ক্ষেত্রে আমরা 2 2 যোগ করতেছি। এবার এইটাকে আপনি যেটা করতে পারেন, এটাকে আপনি আবার ক্যাটাগরিতে রূপান্তর করতে পারেন ইয়েস নোতে। কিভাবে? আপনি যেতে পারেন আমাদের রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলে, আপনি গিয়ে রেসপিরেটরি ডিজিজ ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দেন, দিয়ে আর ডি দেন, সংক্ষেপে আমি নাম লিখলাম, দিয়ে আপনি বলেন যে যদি আমার এই যে ভ্যালু ভ্যালু যদি 0 হয়, হ্যাঁ, তার মানে আমরা বলবো এটা 1। ওকে, ভ্যালু যদি 3 থেকে 6 এর মধ্যে হয় তাহলে আমরা বলবো 2। আমরা পরবর্তীতে এটাকে নামকরণ করব। ওকে, কন্টিনিউ দেই, চেঞ্জ দেই। এখানে চেঞ্জ ক্লিক করতে হবে, আদারওয়াইজ এখানে ওকে অপশন আসবে না। ওকে দিলাম। এবার আমরা একটু যেয়ে দেখি। দেখেন এখানে কিন্তু আমার এই তো 2টা ক্যাটাগরি। আচ্ছা, ওকে, সবগুলো একটু দেখাচ্ছে কেন? আমরা হয়তো একটু কোডে ভুল করছি, দেখি একটু। কারণ ভাই আমরা তো এক নিছি যে নায়ের বেলায় এক নিছি, এখানে এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি 3 থেকে শুরু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা 3 থেকে হবে, এটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ফাইন। আমরা জি রেঞ্জের জি। এখানে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি এই জন্য ভুল করছি। এটা 3 থেকে হবে না, এটা 4 থেকে 6 হবে। ওকে, হ্যাঁ। তার মানে 3 মানেই কিন্তু তার মানে একটা ক্যাটাগরি, 3 মানে হলো তার নাই, আর 4 থেকে 6 এটা হলো 2। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এবার একটু আসি। এবার যদি আমি একটু আসি, দেখেন এবার কিন্তু এটা 1 দেখাচ্ছে, এটা 2 দেখাচ্ছে। এবার আমরা খুব সিম্পলি কিন্তু এখানে যদি বলি 1 মানে হলো নো, 2 মানে হলো ইয়েস। ওকে দেন। এবার এখানে আসেন, দেখেন একটা নতুন কম্পোজিট ইন্ডেক্স তৈরি হয়েছে, যে এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারতেছি যে কার আমার রেসপিরেটরি ডিজিজ আছে আর কার নাই। এভাবে কিন্তু আপনি ইন্ডেক্স তৈরি করতে পারেন, একাধিক ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবল তৈরি করতে পারেন। বাট আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই তাদের সিমিলার নেচারে হইতে হবে। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গত ক্লাসে একটু দেখছি কিভাবে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে হয়, কিভাবে আমাদের আদার ডেসক্রিপটিভ যেগুলো আছে এটা আমি একটু আলোচনা করি নাই। এখানে অনেকে নন স্ট্যাটিস্টিশিয়ান আছেন, তাদের জন্য আমি একটু ছোট্ট করে এই 2টা টপিক একটু আলোচনা করব। দেখেন আমরা যখন ডাটা অ্যানালাইসিস করি বা কোন একটা ভেরিয়েবল নেই, সাপোজ ধরেন ইনকাম। এখন আপনি 50 জন মানুষ থেকে ইনকাম নিলেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই 50 জন থেকে একটা মিনিংফুল একটা ভ্যালু বের করা। মিনিংফুল কি? যে এমন একটা ভ্যালু যেটা পুরো 50 জনকে রিপ্রেজেন্ট করবে, সেটা আমরা বলি অ্যাভারেজ। যে অ্যাভারেজ মানে এই 50 জনের ইনকামের অ্যাভারেজ নিলে যে ইনকাম, আমরা বলি যে এই ক্লাসে যে স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম হলো ধরেন 30,000। আপনি কিভাবে বের করছেন? 50 জনের কাছ থেকে আলাদা আলাদা ইনকাম নিয়ে 50 দ্বারা ভাগ করছেন, যোগ করে 50 দ্বারা ভাগ করছেন। ওকে, এখন এটাও কিন্তু একটা এই যে ডাটা অ্যানালাইসিস মানে শুরু প্রারম্ভিক অবস্থায় কিন্তু এটা, এবং এটা আসছে এই সেন্ট্রাল টেন্ডেন্সি কনসেপ্ট থেকে। আমরা যে অ্যাভারেজ ইউজ করি এটাই আসছে
সেন্ট্রাল টেন্ডেন্সি কনসেপ্ট থেকে। আমরা অনেকে মিন মিডিয়ান মুড এইটা চিনি, গড় মধ্যক প্রচুরক এটা জানি, কিন্তু এটা আসছে কোথা থেকে এই কনসেপ্ট? মিন মিডিয়ান মুডের মধ্যে পার্থক্যটা কি? তারা কি একই জিনিস না আলাদা জিনিস? একটু ছোট্ট করে জানি। দেখেন, আপনি এই চিত্রটার দিকে তাকান। আমরা যখন একটা ডাটা সেটের দিকে তাকাবো, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে কালো ডট গুলা দেখতেছেন, এগুলো এক একটা ডাটা। এখন এই মাঝখানে যে রেড পয়েন্টটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট মাঝামাঝি কোনো একটা ভ্যালুকে কেন্দ্র করে অবস্থান করতেছে। এই যে লাল পয়েন্টের চারপাশে কিন্তু আমার বাকি ডাটা পয়েন্ট গুলা অবস্থান করতেছে বা অবস্থান করার একটা প্রবণতা দেখাচ্ছে। পাশাপাশি এগুলা কিন্তু কেন্দ্রের দিকে, এই যে লাল পয়েন্টের দিকে একটু ঝুঁকে আসছে, মানে ওটার চারপাশে অবস্থান করতেছে। স্বভাবতই আমরা যখন দেখি যে একটা ধরেন ফ্রেন্ড সার্কেলে যাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি মানে আড্ডা দেওয়া হয় তাকে আমরা মধ্যমণি বলি। ঠিক সেম একটা ডাটা সেটে কেন্দ্রের দিকে মাঝামাঝি যে ভ্যালুটা থাকে তাকে আমরা সবসময় বলি যে এই ডাটা সেটের রিপ্রেজেন্টেটিভ। এখন এই যে লাল ডট পয়েন্ট বা এই ডাটা পয়েন্টের চারপাশে যে এই যে অবস্থান বা তার দিকে ঝুঁকে থাকার যে প্রবণতা, এই প্রবণতাকে বলতেছি আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি। টেন্ডেন্সি মানে প্রবণতা, সেন্ট্রাল মানে কেন্দ্র, তার মানে কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার যে প্রবণতা সেটাকে বলতেছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি যদি এই রেড পয়েন্টটা পাই তাহলে আমি এখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ পেয়ে যাব। আমাকে আর প্রতিটা ডাটা নিয়ে আলাদা নিয়ে ডিল করার দরকার নেই, আমি এখান থেকে একটা ভ্যালু পেয়ে কমেন্ট করে দিতে পারবো। এখন এখানে দেখেন এই রেড পয়েন্টটা কি? এই রেড পয়েন্টটার নাম হলো সেন্ট্রাল ভ্যালু। এই সেন্ট্রাল ভ্যালুটাই হলো আমাকে এই বের করতে হবে। এখন এই সেন্ট্রাল ভ্যালুটা আমরা, এটা আর কিছুই না, এটা হলো সেই অ্যাভারেজ ভ্যালুটা, আমরা যে গড় বলি অ্যাভারেজ ভ্যালুটা। এই সেন্ট্রাল ভ্যালুটা বের করার জন্য আমরা এই মিন মিডিয়ান মোড এই তিনটা জিনিসে ব্যবহার করি। তার মানে মিনও একটা অ্যাভারেজ, মিডিয়ানও একটা অ্যাভারেজ, মোডও একটা অ্যাভারেজ। এই তিনটাই কিন্তু অ্যাভারেজকে ইন্ডিকেট করে। প্রবলেম হলে এক একজনে বের করার মানে পদ্ধতি আলাদা। মিন কি করে? সকল ডাটা নিয়ে কাজ করে, সবগুলো ডাটাকে যোগ করে যতটা সংখ্যা আছে ভাগ করে। মিডিয়ান হলো মাঝামাঝি যে সংখ্যাটা সেটাকে নিয়ে যায়। মোড হলো যে সংখ্যাটা সবচেয়ে বেশি রিপিট হয়েছে সেটাকে নিয়ে যায়। আমরা ডিটেলসে না গেলাম। তো তিনটাই কিন্তু এভারেজ, মাথায় রাখবেন। আমরা মিনকেই সবসময় এভারেজ মনে করি, মিডিয়ান আর মোডকে অনেকে আলাদা মনে করে। না, তিনটার সাহায্যেই এই সেন্ট্রাল ভ্যালুটা বের করা হয়। পরের স্লাইডটাতে আমি একটু যাব। এরপর হলো ডিসপারশন। দেখেন, ডিসপারশন আরেকটা কনসেপ্ট। আপনি যখন ডাটা অ্যানালাইসিস করবেন, আপনার ডাটা অ্যানালাইসিসের যে আউটপুট সেখানে কিন্তু এই ডিসপারশন আরেকটা বড় ভূমিকা রাখে। হ্যাঁ, এই ডিসপারশন থেকে আপনি আপনার মানে অ্যানালাইসিস একটা বড় কমেন্ট করতে পারেন। এটা কি ইন্ডিকেট করে? এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে, আমি যদি প্রিভিয়াস স্লাইডটাতে যাই, দেখেন এই রেড পয়েন্ট থেকে প্রতিটা ডাটা পয়েন্টের যে ডিসটেন্স, এটা থেকে এটার ডিসটেন্স, এটা থেকে এটার ডিসটেন্স, তাদের অ্যাভারেজ ডিসটেন্সটা হলো আসলে আলটিমেটলি ডিসপারশন। এই দেখেন, সেন্টার থেকে প্রতিটা ডাটার যে ডিসটেন্স সেটাকেই আমরা বলতেছি ডিসপারশন। এখন এটা কেন প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে হলো, ধরেন আমি আপনাকে বললাম দুইটা ক্লাসের, ধরেন স্ট্যাটিস্টিক্স এর একটা ক্লাসের একটা ইয়ারের স্টুডেন্টদের এভারেজ সিজিপিএ 3.50, আবার ধরেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেম ইয়ারের ওদেরও 3.50। এখন ওদেরও এভারেজ 3.50, এদেরও এভারেজ 3.50। আপনি এখান থেকে কিভাবে বুঝবেন যে কোন ক্লাসের রেজাল্টটা ভালো? আপনাকে তখন এই ডিসপারশনে হেল্প নিতে হবে। ডিসপারশনে হেল্প নিয়ে কিভাবে বুঝবো? আমাদের ডিসপারশন ইন্ডিকেট করবে মিন ভ্যালু থেকে প্রতিটা স্টুডেন্টের রেজাল্ট কতটা দূরে আছে। মাথায় রাখতে হবে, রেজাল্ট যত মিন ভ্যালু কাছাকাছি হবে ওই ওই রেজাল্টটা তত বেশি ভালো। দ্যাট মিনস লোয়ার দ্য ডিসপারশন বেটার দ্য ডাটা সেট। দেখা যাবে যে স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স যেটা বললাম, এদের মধ্যে যাদের ডিসপারশন কম হবে, হ্যাঁ মানে ডিস্টেন্স কম হবে, তারাই ভালো। এখন এই ডিস্টেন্সটাই বের করার জন্য আমরা এই দুই ধরনের ফর্মুলা ব্যবহার করি। একটা হলো অ্যাবসলিউট মেজার আর একটা হলো রিলেটিভ মেজার। অ্যাবসলিউট মেজারের মধ্যে রেঞ্জ আছে, ভেরিয়েন্স আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এখন অ্যাবসলিউট মেজার কি? আপনি যখন ডিস্টেন্স ক্যালকুলেট করবেন বা কোন একটা জিনিসের যদি ডিস্টেন্স ক্যালকুলেট করেন, এটা যে ইউনিটে থাকবে, সাপোজ ধরেন এই যে এখানে দেখেন কেজি, ইয়ার, ইনকাম, যে ভেরিয়েবল তার যদি কোনো একক থাকে, ইউনিট থাকে, সে উত্তরটা ইউনিটেই দিবে। আর রিলেটিভ মেজার কি করে? এটাকে পার্সেন্টেজ অথবা প্রপোর্শনে কনভার্ট করে। হ্যাঁ, যে এভারেজে এত পার্সেন্ট ভেরিয়েশন আছে, এরকম একটা কিছু বলে দেয়, সে আর ইউনিট নিয়ে ডিল করে না।
আমরা এখান থেকে কিছু প্রয়োজন নেই, আমাদের এই ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটা প্রয়োজন করবে। ঠিক আছে, ভেরিয়েন্স হলো গড় বর্গ দূরত্ব আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো অ্যাকচুয়াল ডিসটেন্স। আমরা আসবো, আমরা ডিটেলসে না যাই। এছাড়া আমাদের এই যে স্কিউনেস কার্টেসিস, আমার উপরে বানানটা একটু ভুল হয়েছে, আমি অ্যাড করে দেবো পরে। স্কিউনেস কার্টেসিস আরো দুইটা কনসেপ্ট, হ্যাঁ, এটা আমরা একটু পরে আসবো। আমি আবার একটু এসপিএসএস এ যাই। ওকে, চলেন এবার আমরা গ্রাফে যাব সবার পূর্বে। গ্রাফে আজকে আমরা শুরু করতেছি মেইনলি গ্রাফ থেকে। দেখেন এসপিএসএস এ গ্রাফ বের করা খুবই সহজ, হ্যাঁ, এবং প্রতিটা গ্রাফেরই আপনি এক জায়গায় পেয়ে যাবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন গ্রাফ অপশন আছে একটা, গ্রাফ। এখন আমরা কিসের গ্রাফ আঁকবো? সবার আগে ধরেন আমরা গ্রাফ আঁকবো বার চার্ট। বার চার্ট, এখন এই বার চার্ট কখন ব্যবহার করা হয় আপনারা একটু নিজ দায়িত্বে জানবেন। আমি একটা আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব কোন গ্রাফ কখন ব্যবহার করতে হয় সেটা নিয়ে। বার চার্ট ব্যবহার করা হয় আমাদের প্রতিটা ক্যাটাগরিকে আলাদা আলাদা দেখানোর জন্য। সাপোজ ধরেন আমি যদি দেখাইতে চাই যে আমাদের ইনকাম লেভেলটা যদি একটু দেখাইতে চাই বা এডুকেশনটাকে দেখাইতে চাই গ্রাফের সাহায্যে, তাহলে আমি এখানে যাব গ্রাফে, এরপরে যে লেগেসি ডায়ালগস এই অপশনটাতে ক্লিক করে বার চার্টে ক্লিক করবেন, করে আপনারা সিম্পল বার চার্ট দিবেন। ঠিক আছে, সিম্পল বার চার্ট। এরপরে সামারাইজ এই অপশনটা দেখেন, আপনি যদি সিঙ্গেল, এখানে এই যে অপশনগুলো খুব বেশি ম্যাটার করে, কিন্তু আপনি যদি সিঙ্গেল ভেরিয়েবলে বার চার্ট চান তাহলে আপনাকে এই 2 নম্বর অপশন ক্লিক করতে হবে। আপনি যদি একসাথে দুইটা চান তাহলে আলাদা অপশন। আমি আজকে আমরা একটা একটা করে যাচ্ছি। সামারাইজ অফ সেপারেট ভেরিয়েবল মানে আপনি সিঙ্গেল মানে আলাদাভাবে করতে চান তাকে। ওকে, ওকে ক্লিক করব। এবার আপনাকে যেটা করতে হবে এই এডুকেশনটাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, সে বলতেছে স্ট্রিং ভেরিয়েবল আর নট অ্যালাউড ইন দ্য লিস্ট। তার মানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে যেটা করি নাই, আমরা এই দেখেন এডুকেশনকে কিন্তু কোডিং করি নাই, তাই কিন্তু সে নিচ্ছে না। তাই আমাদেরকে যাইতে হবে অটোমেটিক কোডিং এ গিয়ে আগে এটাকে কোড করে নিতে হবে। ঠিক আছে, কোড না করলে আপনার এই অনেক সময় এই ও কিন্তু নিবে না, স্ট্রিং ভেরিয়েবল কে নিবে না। তো এডুকেশন 2 নামে এটাকে সেট করে আমি কোডিং করে নিলাম। ঠিক আছে, এবার একটু যাই, গিয়ে লেগেসি বক্সে গিয়ে বার চার্ট, এরপরে এটা ক্লিক করব। এবার আমি এটা না, এই যে এডুকেশন 2টা দিব। এবার কিন্তু নিছে, খেয়াল করছেন? আগের বার কিন্তু নেয় না, এবার নিছে। ওকে, চেঞ্জ স্ট্যাটিস্টিক্স আমার মিডিয়ান না, আমি চাচ্ছি যে পার্সেন্টেজ যাক। হ্যাঁ, আচ্ছা পার্সেন্টাইল, এখানে মিডিয়ান নাম্বার অফ কেসেস, এই তো এই অপশনটা ক্লিক করবেন আপনারা। এই যে নাম্বার অফ কেসেস এই অপশনটা মানে কতজন আছে সেই কাউন্ট অনুযায়ী সেইটা করবে। ওকে দিবেন। টাইটেলস এগুলো দরকার নাই। এটা তো আসার কথা, কিন্তু এখানে কি সমস্যা করতেছে? আচ্ছা, আমরা ফ্যামিলি সাইজের ক্ষেত্রে যাই। এটা তো একটা মিনিট, আমি একটু জাস্ট দেখতেছি, দাঁড়ান। এটা অপশন আসতেছে না, তাহলে আমি আরেকটা ভাবে যাই একটু। ভাই ওই যে পার্সেন্টাইল দেখাইলো, যে পার্সেন্টাইলের মনে হয় নাম্বারটা দিতে হবে নাকি? না আমি দেখতেছি, দাঁড়ান একটু, হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। নাম্বার দিতে হবে না, এবার হয়েছে। আচ্ছা আসি, এখানে যেটা আছে আমরা এবার একটু দেখি। ওকে, ও এটা কি আসলো? আমি একটু আবার একটু যাচ্ছি, এটাতে গ্লিচ হচ্ছে কেন? সিম্পল ইন্ডিভিজুয়াল কেস না। আচ্ছা আমরা একটু আগে গ্রুপ দিয়ে দেখি, হ্যাঁ গ্রুপে যাব। ধরেন আমি চাচ্ছি যে আমি এডুকেশন দেখব রেসিডেন্স ওয়াইজ। হ্যাঁ, আমি এডুকেশন দেখব রেসিডেন্স ওয়াইজ। এডুকেশন দেখব রেসিডেন্স ওয়াইজ। ওকে, নাম্বার অফ কেসেস ধরেন অ্যাজমা, এটাতে কেন এটা আসছে? আচ্ছা আমি মেইন এজটা দেখবো, ধরেন এডুকেশন আমাদের জেন্ডার ওয়াইজ আমরা এটা দেখতে চাই। ওকে,
এবার একটু আসি, এটা আসছে, এটা হলো আমি গ্রুপ ওয়াইজ দেখতেছি আর কি। হ্যাঁ, আপনি যদি দেখেন আমাদের যে ডাটা সেট, এই ডাটা সেটে আপনি আমাদের জেন্ডার ছিল ফিমেল এবং মেল। তো আমরা এই পাশে যদি দেখি, আমাদের ডাটা সেট বলতেছে যে ফিমেলদের এভারেজ এইজটা মেলদের থেকে একটু কম। ঠিক আছে, আপনি এখানে গেলে সেম ভাবে আপনি এই যে কাজটা দেখাইতে পারেন, সেপারেট ভেরিয়েবলের জন্য দেখাইতে পারেন। আমরা এখানে যদি একটু দেখি, রো এইজ দেই, আচ্ছা এটাতে আমি একটু পরে আসতেছি। হ্যাঁ, এখানে একটু দেয়ার ইজ সামথিং রং। আমরা পরেরটাতে যাই, পরের গ্রাফটাতে যাই, এটা তো একটা দেখাইলাম। পরের গ্রাফটাতে যদি একটু আসি, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা হলো হিস্টোগ্রাম। আমরা হিস্টোগ্রাম কেন ব্যবহার করি? দেখেন, হিস্টোগ্রাম ব্যবহার করি হলো একটা ডাটা সেটে কন্টিনিউয়াস ডাটা ডিস্ট্রিবিউশন দেখার জন্য। আমরা বার চার্টটা যেটা দেখলাম মাত্র, এই বার চার্টটা কিন্তু ডিসক্রিট ডাটার জন্য। আমরা গত ক্লাসে আলোচনা করছি ডিসক্রিট ডাটা কি আর কন্টিনিউয়াস ডাটা কি। ডিসক্রিট ডাটাটা হলো যখন আলাদা আলাদা থাকবে, যে মেল বয়স সংখ্যাটা আলাদা আলাদা থাকবে, আর এটা হলো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তো যে জিনিসটা আমার দশমিক হইতে পারে সেটাও কিন্তু আমাদের আহ মানে কন্টিনিউয়াস ডাটা। আমরা যদি এখানে দেই হিস্টোগ্রাম, যদি ক্লিক করি ওকে দেই, এই হলো আমাদের হিস্টোগ্রাম। আমরা এইজ কে যদি দেখি, এটাকে আহ আমরা হিস্টোগ্রাম করে দেখি, দেখেন এগুলো কিন্তু অ্যাডজেসেন্ট, একটা আরেকটার সাথে কিন্তু লেগে আছে। হিস্টোগ্রাম আর বার চার্টের মধ্যে হলো বার চার্টে গ্যাপ থাকে, হিস্টোগ্রামে গ্যাপ থাকে না, এটা কন্টিনিউয়াস। এখন এই হিস্টোগ্রাম দেখে আমাদের কয়েকটা জিনিস আন্দাজ করা যায়। হিস্টোগ্রামের কাজ কি? হিস্টোগ্রামের একটা বড় কাজ হলো ডাটা নর্মালিটি চেক করা। আপনি যখন একটা ভেরিয়েবল আনবেন, ওই ভেরিয়েবলটা কি নর্মাল, মানে ডাটা আনবেন, ওই পার্টিকুলার একটা ভেরিয়েবল নিয়ে আপনি ডিল করতেছেন, ওইটা কি নর্মাল ভেরিয়েবল নাকি অ্যাবনর্মাল, এটা আপনাকে এনশিওর হইতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যানালাইসিস আপনি মানে আপনার এক্সাক্ট হবে না, বায়াস রেজাল্ট আসতে পারে। সো এখন নর্মাল বলতে কি বোঝায়, অ্যাবনর্মাল বলতে কি বোঝায়, কিভাবে বুঝবো যে এটা নর্মাল? দেখেন, যখন দেখবেন যে আপনার এই হিস্টোগ্রামের শেপটা এরকম একটা বেল শেপ আসবে, বেল শেপ। হ্যাঁ, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমি স্লাইডটাতে একটু যাই, এই যে এরকম শেপ আসবে, এই যে আমার মাঝখানে যেটা, এই যে মাঝখানেটার মধ্যে এরকম একটা শেপ আসবে, এই শেপটার নাম হলো বেল শেপ। মন্দিরের ঘন্টার মতো, ঘন্টা, ঘন্টার ইংরেজি বেল, ওই 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 জায়গা থেকে আসছে, তাহলে বুঝবেন নর্মাল। যদি এই নর্মাল থেকে একটু ধরেন ডানে অথবা বামে সরে যায়, তখন আমাদের এই স্কিউনেস এবং কার্টোসিস প্রবলেমটা তৈরি হয়। আমরা আসবো, একটু পরেই আসতেছি। তা আমাদেরটাও কিন্তু যদিও মানে পুরোপুরি কিন্তু নর্মাল না, এটা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে গেছে। তার মানে আমাদের যে এইজ ভেরিয়েবলটা, এটা কিন্তু নর্মাল না। এটাকে আমাকে অবশ্যই অ্যানালাইসিসে অ্যাড করার আগে একটু ভাবতে হবে, আমাদেরকে কোনো রেমেডি ইউজ করতে হবে। বাট ইন্ডিভিজুয়াল আপনি শো করতে পারেন, বাট তাকে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে রিগ্রেশন মডেলে ইউজ করার আগে আপনাকে একবার চিন্তা করতে হবে। এরপরে এটা গেল হিস্টোগ্রাম। আমরা যদি এরপরে বক্স প্লট ইউজ করি, বক্স প্লট, আপনি ওই যে পাই চার্টও আছে, হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু এই যে পাই চার্টও ইউজ করতে পারেন সেম ভাবে। আপনি পাই চার্ট ইউজ করতে পারেন সেম ভাবে, বার চার্টের মতোই। আমি আর অত ডিটেলসে গেলাম না, আমরা একটু আসি আমাদের বক্স প্লটে। আচ্ছা, বক্স প্লটের কাজ কি? বক্স প্লটের কাজ হলো, আপনি আগে গ্রাফটা দেখেন, আমরা ধরেন এইজ, এইজের জন্য আমি বক্স প্লট তৈরি করতেছি, ওকে দিলাম। এই যে দেখেন একটা বক্সের মতো কিছু একটা আসছে। দেখেন, বক্স প্লটের মেইন কাজ হলো আউটলিয়ার ডিটেক্ট করা, এক্সট্রিম ভ্যালু ডিটেক্ট করা। তার এক্সট্রিম ভ্যালু কি বা আউটলিয়ার কি? একটা ডাটা সেটে ধরেন আমাদের আপনি যদি দেখেন, ধরেন আমি 5 জন মানুষের ইনকাম নিলাম, কারো 30, কারো 35, কারো 40, 50, এরকমের মধ্যে দেখা গেলো যে এভারেজ 35, 38 সামথিং, দিস ইজ নর্মাল। এখন আমি যদি আরেকজন মানুষের ইনকাম নিয়ে আসি যার মাসিক ইনকাম 10 লক্ষ টাকা, দেখা গেল যে তাকে নিয়ে এভারেজ করলে সবার ইনকাম 1 লাখ 2 লাখের উপরে চলে যাবে বা 1.5 লাখের উপরে চলে যাবে। তাহলে ওই যে পার্টিকুলার একটা ডাটা পয়েন্ট বা অবজারভেশনের কারণে আমার পুরো রেজাল্টটা কিন্তু শিফট হচ্ছে, ভায়োলেট হচ্ছে বা বায়াস হয়ে যাচ্ছে। তাহলে ওই ধরনের পয়েন্টকে আমরা বলতেছি এক্সট্রিম ভ্যালু, মানে এক্সট্রিম। এখন এক্সট্রিম ভ্যালু কি সবসময় হাই হয়? না, এক্সট্রিম ভ্যালু ক্যান বি লো।
আপনি যখন কোন একটা ডাটা নিয়ে কাজ করতেছেন 40,000 50,000, কারো ইনকাম যদি বলে যে আমার ইনকাম 2,000, সেটা কিন্তু বাকি ডাটাগুলো থেকে খুবই কম, তাহলে সেও কিন্তু এক্সট্রিম ভ্যালু। এদেরকে আমরা আউটলিয়ার বলি বা এক্সট্রিম ভ্যালু বলি। তাহলে ডাটা সেটে এই আউটলিয়ার বা এক্সট্রিম ভ্যালু থাকলে আমার পুরো রেজাল্টটা বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাদেরকে আইডেন্টিফাই করে ডাটা সেট থেকে রিমুভ করে দিতে হবে। এই কাজটাই করে বক্স প্লট। বক্স প্লটের এইটা একটা বক্স, আপনি যদি এই মাঝখানে কালো দাগটা দেখেন, এটাই হলো আমাদের মিডিয়ান ভ্যালু, মিডিয়ান। এটা কিন্তু এরকম কাছাকাছি প্রায় 45-এর মতো কিছু একটা ইন্ডিকেট করতেছে। এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল, এটাকে বলা হয় থার্ড কোয়ার্টাইল, মানে ডাটাটাকে আমরা 4টা কোয়ার্টাইলে ভাগ করছি। আচ্ছা যাক, দিস ইজ আউটার ফেন্স, দিস ইজ ইনার ফেন্স। এই রেঞ্জের মধ্যে যে ডাটাগুলা থাকবে তাদেরকে আপনি ডাটা সেটে অ্যানালাইসিসে ইনক্লুড করবেন। এই যে এর বাহিরে যেটা চলে যাবে সেটাকে আপনি বাদ দিবেন। দেখেন এখানে যদি আমি এটা চিন্তা করি, আমার একটা ডাটা হলো এটা ধরেন 15, তার মানে ও বলতেছে সর্বনিম্ন 15, সর্বোচ্চ ধরেন এখানে 80 84, এর বাহিরে যারা থাকবে তারা হলো এক্সট্রিম ভ্যালু, তাদেরকে আপনি ডাটা সেটে রাখবেন না। আমরা যদি এই ভেরিয়েবলটার দিকে একটু যে দেখি, দেখেন আমাদের এখানে একটা ডাটা হলো 77, এই যে একটা ডাটা কিন্তু এই যেখানে দেখেন 13 দেখাচ্ছে 60 নাম্বারটা, তার মানে সে কিন্তু এক্সট্রিম ভ্যালুর কাতারে পড়ছে, কারণ আমার বক্স প্লট কিন্তু 13তে যায় নাই। আপনি যদি দেখেন বক্স প্লট কিন্তু এই যে 15-র কাছাকাছি ছিল, সে কিন্তু 13তে যায় না, তার মানে 13 কিন্তু একটা এক্সট্রিম ভ্যালু। তাহলে এই এক্সট্রিম ভ্যালু গুলোকে আপনাকে ধরে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা গেল আমাদের বক্স প্লটের কাজ। এরপরে আমরা যদি দেখি, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হলো স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার, এই স্ক্যাটার ডায়াগ্রামের সাহায্যে কি করি সেটা আমাদেরকে একটু জানতে হবে। স্ক্যাটার ডায়াগ্রামের সাহায্যে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন দেখি। আমরা কোরিলেশন নিয়ে একটু পরে আলোচনা করব, বাট এখানে একটু দেখে যাই যে কোরিলেশন বিষয়টা কিভাবে কাজ করে। ধরেন আমাদের একটা ভেরিয়েবল হলো এইজ, আর একটা ভেরিয়েবল হলো ধরেন বিএমআই। আমরা এইজ এবং বিএমআই এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা একটু দেখতে চাই। ওকে ক্লিক করেন, তাহলে দেখেন এরকম আসবে, দিস ইজ স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটের সাহায্যে আমরা কোরিলেশন দেখি। যখন এই শেপটা এরকম আপওয়ার্ড হবে, এভাবে আপওয়ার্ড হবে, তার মানে তাদের মধ্যে পজিটিভ কোরিলেশন। যদি এরকম ডাউনওয়ার্ড হয়, মানে এই যে এই কর্নার থেকে এই কর্নারের দিকে যায়, এই ডাটাগুলো এরকম একটা শেপে আসে, তার মানে তাদের মধ্যে নেগেটিভ কোরিলেশন। ডাটাগুলো যত কাছাকাছি থাকবে তত স্ট্রং রিলেশনশিপ, যত দূরে দূরে থাকবে তত উইক রিলেশনশিপ। আমরা কোরিলেশনে দেখাবো স্ক্যাটার ডায়াগ্রাম থেকে কিভাবে কমেন্ট করতে হবে, আপাতত জাস্ট দেখে রাখেন। স্ক্যাটার ডায়াগ্রাম করি দুইটা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, দুইটা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করি, ক্যাটাগরিক্যাল ভ্যালুর মধ্যে না, ঠিক আছে? স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে না। এইজ একটা নিউমেরিক্যাল ভ্যালু, বিএমআই এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যায় আছে, ঠিক আছে? ফাইন। তাহলে এই হলো আমাদের বেসিক গ্রাফ, আমরা এসপিএসএস এ দেখাইতে পারি। আপনি এগুলাকে, এই যে আমি খুব বেশি ডিটেলসে যাব না কারণ আমাদের সময় স্বল্প, আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি একে আর একটু মডিফাই করতে পারেন, ঠিক আছে? আপনি কালার চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, আপনি এটাকে আহ, আপনার মতো করে লেভেলিং করতে পারেন, এখানে অনেক কিছু আছে আপনি করতে পারেন, বাট আমরা আজকে এখানে যাব না। এই যে ডাটা কিন্তু আপনি শো করতে পারতেছেন, ঠিক আছে? আমরা এগুলোতে যাব না আজকে এত ডিটেলসে। ফাইন, এবার আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হলো এক্সপ্লোর ফাংশন ইউজ করে আমরা ডাটা নরমালিটি চেক করব, আউটলায়ার ডিটেক্ট করব। এটা কিন্তু অলরেডি করে ফেলছি, আবার যাব। এখন নরমালিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন? হ্যাঁ, নরমালিটি বলতে আমরা কি বুঝাই? দেখেন একটা ডাটা বা একটা ভেরিয়েবল নরমাল কি নরমাল না, এটা কি অ্যানালাইসিসের উপযুক্ত কিনা, হ্যাঁ, এটা কি অ্যানালাইসিসে অ্যাড করা যাবে কিনা, এটা আমাদেরকে এনশিওর হতে হবে। এই জন্য আমরা এই নরমালিটি চেকটা করি। হ্যাঁ, নরমালিটি চেক যদি আমাকে অভয় দেয় যে না আপনার ভেরিয়েবলটা ঠিক আছে, আপনি তাকে অ্যানালাইসিসে অ্যাড করতে পারেন, তাহলে আমরা অ্যাড করব। তাহলে কিভাবে এসপিএসএস এ এই নরমালিটি চেকটা করা হয়, চলেন আমরা এসপিএসএস এ যাই। এই জন্য আমরা যেটা করব, আমরা যাব এই যে অ্যানালাইজ অপশনে, গিয়ে ডেসক্রিপটিভে যাব, গিয়ে এই যে এক্সপ্লোর অপশনটাতে সবাই একটু দেখেন, অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এরপরে এক্সপ্লোর অপশনে ক্লিক করব। করার পরে ধরেন আমরা যেটা বললাম, এই যে ভেরিয়েবলটা এটা নরমাল কিনা আমরা এটা পরীক্ষা করে দেখব। আমরা এইজ কে সিলেক্ট করে এটার ভিতরে দিয়ে দিব। এরপর আমাদের এখানে কিছু অপশন আছে, আমরা স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব।
করার পরে দেখেন এখানে কয়টা জিনিস আছে, ডেসক্রিপটিভ আছে, আউটলিয়ার আছে। হ্যাঁ, আমরা আউটলিয়ারে একটু পরে আসতেছি, আমরা প্লটে যাই। প্লটে গিয়ে আপনি এখানে এই দুইটা জিনিস আপনার সিলেক্ট থাকবে না, আপনি হিস্টোগ্রাম অপশনটা সিলেক্ট করবেন, এই যে নরমালিটি প্লট উইথ টেস্ট এটাতে ক্লিক করবেন, এই দুইটা জিনিস ক্লিক করবেন, হিস্টোগ্রাম এবং নরমালিটি প্লটস উইথ টেস্ট, কন্টিনিউ দিব। আমাদের এখানে আর আমরা খুব বেশি কিছু মডিফাই করব না। আপনি এখানে দেখেন বলছে বোথ স্ট্যাটিস্টিক্স প্লট, আপনি যদি শুধু প্লট চান প্লট দেখাবে, শুধু স্ট্যাটিস্টিক্স মানে শুধু ভ্যালু দেখাবে, আর হলো বোথ হলো দুইটাই, আমরা বোথ রাখবো, ওকে ক্লিক করব। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু আস্তে আস্তে যাই। এই হিস্টোগ্রামটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, সেম জিনিস। এরপর এটা হলো স্টেম এন্ড লিভ, এটা আরেকটা কিন্তু প্লট। হ্যাঁ, এটাও ডাটা ডিস্ট্রিবিউশন কে দেখায়, যে ডাটাটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে ওভার দ্য হোল রেঞ্জ। আচ্ছা, এইটা হলো আমাদের দেখার বিষয়। হ্যাঁ, এইটার নাম হলো কিউ কিউ প্লট, নরমাল কিউ কিউ প্লট। এইটা আপনাকে বলবে যে আপনার ডাটাটা নরমাল কি নরমাল না। ঠিক আছে, আমরা দুইটা ভাবে আসবো, দুইটা ভাবে মাথায় রাখবেন। এই যে এই যে কালো যে লাইনটা, এটাকে বলা হয় আমাদের ফিটেড লাইন, আর এগুলো হলো অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট। যদি আমার এই কালো লাইনের কাছাকাছি যদি এই ডাটা পয়েন্ট গুলো থাকে, এক্সাক্ট এটার কাছাকাছি থাকে, তার মানে এটা নরমাল। হ্যাঁ, তার মানে এটা নরমাল। ঠিক আছে, মানে বাট যদি কোনো কারণে আপস এন্ড ডাউন আসে, তার মানে এটা নরমাল না। আমাদের ডাটাটা কিন্তু এক্সাক্ট লাইনের উপরে পড়ে নাই, একটু লাইন থেকে আপস এন্ড ডাউন আছে, তার মানে এটা ইন্ডিকেট করতেছে এটা নরমাল না। আর একটু শিওর হবো, আমাদের এখানে একটা টেস্ট রেজাল্ট আসছে, যে দেখেন টেস্ট অফ নরমালিটি, একটা হলো কলমোগরভ স্মিরনভ টেস্ট, আর একটা হলো যে স্যাপিরো উইল্ক টেস্ট। আমরা ধরেন এই যে স্যাপিরো উইল্ক টেস্টটাই ধরি, দুইটা একই কাজ করে। হ্যাঁ, এখানে সিগনিফিকেন্ট নামে একটা ভ্যালু ভেরিয়েবল আমাদের ভ্যালু আছে, সিগ, সংক্ষেপে সিগ বলা, বাট এটা সিগনিফিকেন্ট ভ্যালু। এটার আরেক নাম হলো পি ভ্যালু। আমরা একটু পরেই হাইপোথিসিস টেস্ট দেখবো, সেটাতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন সিগনিফিকেন্ট ভ্যালুটা 5%, মানে 5% মানে 0.05। এটা কি 5% কেন হিসাব করতেছে একটু পরে আলোচনা করব। মাথা রাখবেন, যদি এটা 5% থেকে ছোট হয়, তার মানে এটা নরমাল না। যদি এটা 5% থেকে বড় হয়, তাহলে এটা নরমাল। এখানে একটা হাইপোথিসিস টেস্ট হয়। হাইপোথিসিস টেস্ট বলতে আমরা একটু পরে এটা আলোচনা করব, আপাতত জাস্ট একটুকু মাথায় রাখেন, এই পি ভ্যালু বা এই সিগনিফিকেন্ট ভ্যালু যদি 0.05 থেকে ছোট হয়, এটা ছোট হয়। 5% যদি বলি, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 2.3%, এটা 5% থেকে ছোট, তার মানে এটা 5% থেকে ছোট, মানে এটা নরমাল না। ঠিক আছে, আর আমাদের যদি 5% থেকে বড় হয়, তার মানে এটা নরমাল। ঠিক আছে, আমরা আসবো, আমাদের এটা ছোট, তার মানে এটা নরমাল না। এখানে আরেকটা আছে, ডি ট্রেন্ডেড নরমাল কিউ কিউ প্লট। এখন এটা কি জিনিস? ডি ট্রেন্ড মানে ডাটা থেকে যখন ট্রেন্ড নষ্ট করে দেওয়া হয়, আমি ট্রেন্ড, এখানে একটা ট্রেন্ড আছে দেখেন, আপওয়ার্ড ট্রেন্ড। হ্যাঁ, ডাটার মধ্যে একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে, আপনি যখন রিট্রেন্ড করে ফেলবেন, ট্রেন্ডটাকে নষ্ট করে ফেলবেন, তখন আরেকটা শেপ হলো এই যে কালো লাইনটা যেটা দেখতেছেন, এই লাইনের কাছাকাছি যখন থাকবে, তাইলে বলবো যে এটা নরমাল। এটা কিন্তু দেখেন খুবই আপস এন্ড ডাউন। আমাদের রেফারেন্স ভ্যালুর জন্য আমি এই চিত্রগুলো দেখাতে চাই। দেখেন, যখন এই নরমাল কিউ কিউ প্লট এটা একদম লাইনের উপরে আছে, খেয়াল করছেন? এই দেখেন একদমই লাইনের উপরে আছে, তার মানে এটা নরমাল। তখন শেপটা এরকম এক্সাক্ট বেল শেপ আসবে। যখন দেখেন এই কাল্পনিক রেখার নিচে বা উপরে ডেভিয়েট করতেছে, তার মানে এইটা নরমাল না। এইটা একটু দেখেন নরমালিটি থেকে একটু বিচ্যুতি হয়েছে ডাটাটা। আবার দেখেন যদি এটা এরকম শেপ আসে, তার মানে এর মধ্যে স্কিউনেস দেখা দিছে। হ্যাঁ, আমাদের এখানে রাইট টেল বা পজিটিভ স্কিউনেস দেখা দিছে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর এই যে ডি ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, এই যে আপনি দেখেন এখানে আরো আমাদের শেপটা কেমন আসছে দেখি। আমাদের শেপটা উপরে কেটে শেপটা আসছে নিচ থেকে উপরের দিকে, তাহলে নিচ থেকে উপরের দিকে এই যে এইটা, এই যে এটার মতো আসছে, তার মানে এটা বলতেছে স্কিউড টু দ্য লেফট, আমাদেরটা একটু লেফট সাইডে স্কিউড হয়ে আছে, নরমাল না। আর ডি ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন
আপনার শেপটা হবে এরকম, এই যে শেপটা হবে এরকম, এই যে এই লাইনে কাছাকাছি থাকবে। বাট আমাদেরটা কি এরকম আছে? আমাদেরটা কিন্তু এরকম নাই, আমাদেরটা খুব ফ্লাকচুয়েট করতেছে। তার মানে আমাদের এইজ ভেরিয়েবলটা কিন্তু নর্মাল না। ঠিক আছে, এরপরে আমরা একটু যদি যাই অ্যানালাইজে যাব, ডিসক্রিপটিভে যাব, আমরা যাব এক্সপ্লোরে। এরপর আমরা আউটলিয়ার ডিটেক্ট করতে চাই। স্ট্যাটিস্টিক্সে গিয়ে এই যে আউটলিয়ার অপশনটা সিলেক্ট করবেন, আউটলিয়ার, কন্টিনিউ দিব, দিয়ে ওকে দেন। এই ব্লকস প্লটটাই আসবে, এটাই হলো আমার বক্স প্লট, যেটা একটু আগে আসছে, আমরা আলোচনা করে আসছি এটা থেকে কিভাবে কমেন্ট করতে হয়। এটাই আমাদেরকে ডিটেক্ট করে দিবে যে আমাদের এখানে আউটলিয়ার আছে কি নাই। আমরা যদি একটু বক্স প্লট দেখাই, আমি একটা স্লাইড অ্যাড করছি, এই যে দেখেন এটা কিভাবে কাজ করে। এই যে একটা বক্স প্লট, এটা হলো নিচের অংশ কোয়ার্টাইল 1, মাঝখানে মিডিয়ান, এটা একটা বক্স। আর বিজ্ঞানী হুইস্কার এর এই বক্সের আশেপাশে আরেকটু এরিয়া কনসিডার করছে, যে এরিয়ার মধ্যে থাকলে তাকে আমরা আউটলিয়ার বলবো না, এর বাইরে থাকলে আমরা তাদেরকে আউটলিয়ার বলবো। এই যে দেখেন এই দাগের বাইরে যারা আছে, এটা স্টার চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, তার মানে তারা হইলো আউটলিয়ার। ঠিক আছে, এগুলোকে আপনি আরো অনেক কাস্টমাইজ করতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো ডাটা ডিস্ট্রিবিউশন পাশে বক্স প্লটও আপনি দেখাইতে পারেন। ওকে, এরপর আমাদের কি টপিক আছে? আমাদের আছে বাইভেরিয়েট এন্ড মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখেছি এটা হলো ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। গত ক্লাসেও আমরা দেখছি, আজকেও আর একটু দেখলাম। ইউনিভেরিয়েট মানে সিঙ্গেল ভেরিয়েবলকে আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করা। বাইভেরিয়েট এন্ড মাল্টিভেরিয়েটে এটাতে একটু দেখতে হবে আমাদের, এটা দ্বারা কি বোঝায়। বাইভেরিয়েট দ্বারা বোঝায় দুইটা ভেরিয়েবলের সম্পর্ক, দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যানালাইসিস। আর মাল্টিভেরিয়েট দ্বারা বোঝায় একটা ভেরিয়েবলের সাথে একাধিক ভেরিয়েবলের সম্পর্ক। ঠিক আছে, এটার জন্য আমাদের প্রথম যে অ্যানালাইসিস সেটা হলো ক্রস টেবুলেশন। দুইটা ভেরিয়েবলের মধ্যে ক্রস টেবুলেশন আমরা দেখাবো। ওকে, এখন বলছে ক্যাটাগরিক্যাল ডাটা অ্যানালাইসিস। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমি দেখতে চাচ্ছি, আপনার ক্ষেত্রে বিশেষ এমন হইতেই পারে, হ্যাঁ, আমি দেখতে চাই যে জেন্ডারের সাথে এডুকেশনের কোনো সম্পর্ক আছে কিনা আমার এই ডাটা সেটে। ঠিক আছে, আমরা এখন যেটা করব, ক্রস টেপ করব, দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখব। আমরা দেখতে চাই যে জেন্ডারের সাথে, এই জেন্ডার ভেরিয়েবলের সাথে এডুকেশনের কোনো সম্পর্ক আছে কিনা। দেখেন এখানে জেন্ডার ভেরিয়েবলটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, মানে কোয়ালিটেটিভ বা যেটাকে স্ট্রিং ভেরিয়েবল বলি, এডুকেশনটাও। সো দুইটা যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হবে, তাদের মধ্যে আমরা কাই স্কয়ার টেস্ট করি। কি করি? কাই স্কয়ার টেস্ট করি। কাই স্কয়ার টেস্ট কি? এটা হলো দুইটা ক্যাটাগরিক্যালের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কি নাই এটা ইন্ডিকেট করে। সেটার জন্য আমরা কোথায় যাব? সেটার জন্য আমরা যাব অ্যানালাইজ, ডেসক্রিপটিভে, ক্রস ট্যাবে। ক্রস ট্যাবে গিয়ে আমরা যদি আমাদের দেখতে চাই যে জেন্ডারের সাথে আমার এডুকেশনের কোনো সম্পর্ক আছে কিনা, একটাকে রোতে দিব আর একটাকে কলামে দিব। আপনি এটাকে উপরে দিতে পারেন, এটাকে নিচে দিতে পারেন, তাতে ফলাফলে কোনো এফেক্ট হবে না। এরপর আপনি এখানে আসবেন এক্সাক্টে, এখানে যেভাবে আছে অ্যাসিম্পটোটিক অনলি এটা এভাবে রেখে দিবেন। এরপর স্ট্যাটিস্টিক্সে আসবেন, আপনার এখানে এটা আনচেক থাকবে। হ্যাঁ, এই হলো কাই স্কয়ার টেস্ট। কাই স্কয়ার টেস্ট হলো দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কিনা, দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে, সেটা টেস্ট করতে আমাদের হেল্প করে। সো আমরা ওকে দিব, ওকে দিব, দেন আর কিছু করার দরকার নাই, ওকে দিব। আচ্ছা, এখানে আমাদের এই বার চার্টটা দেখাচ্ছে, দেখেন জেন্ডার ওয়াইজ আমার এডুকেশনে বার চার্ট দেখাচ্ছে, হায়ার, প্রাইমারি, সেকেন্ডারি, ফিমেলদের ক্ষেত্রে কেমন, মেলদের ক্ষেত্রে কেমন। আমরা দেখবো এখানে এই যে পিয়ারসন কাই স্কয়ারের এই ভ্যালুটা, এই যে সিগনিফিকেন্স, আপনারা সবসময় সিগনিফিকেন্স যেটার আরেক নাম পি ভ্যালু, এটার দিকে তাকাবেন। তো এটা হলো 0.557। আচ্ছা, এটাকে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করেন তাহলে এটা কি? এটা হলো 55.7। আমরা একটু আগে বলে আসছি 5%। 5% জিনিসটাকে আমি এখনই হাইপোথেসিস টেস্টিং এ যাব, যেটা দ্বারা কি বোঝায়। দেখেন এই পি ভ্যালু, এটা হলো 55%। আমরা একটা থ্রেশহোল্ড ধরে নিয়েছি 5%। 5% থেকে এটা বেশি, তার মানে এখানে কোনো অ্যাসোসিয়েশন কি নাই। আচ্ছা, এখন এই সিদ্ধান্তটা আমরা কিভাবে নিয়েছি, এই জন্য একটু স্ট্যাটিস্টিক্স এর ব্যাকগ্রাউন্ড জানতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে গত ক্লাসে একটা কথা বলছি যে আমরা স্ট্যাটিস্টিক্স থেকে
কখনো সরাসরি কমেন্ট করি না। আমাদেরকে মাস্ট এটাকে আগে এনশিওর হইতে হবে যে ধরেন আপনি একটা কোথাও থেকে একটা ফল পাইলেন, এখন এই ফলটা খাবেন কি খাবেন না তার আগে আপনি কিন্তু এনশিওর হবেন যে এটা কি খাওয়ার উপযোগী কিনা। অপরিচিত ফল হইলে আপনি টেনশন করবেন, পরিচিত হলে আপনি দেখবেন যে এটা মানে কোয়ালিটি ভালো আছে কিনা, পচে গেছে কিনা, ঠিক আছে? ঠিক সেম আপনি যখন একটা ফলাফল পাবেন, সেই ফলাফলটা থেকে কমেন্ট করার আগে অবশ্যই আপনাকে টেস্ট করতে হবে। আর এই টেস্টে আমাদেরকে হেল্প করবে হাইপোথিসিস টেস্ট। আমি একটু আটকালাম, এখান থেকে আমরা শর্টলি একটু হাইপোথিসিস টেস্টে যাব। আচ্ছা, হাইপোথিসিস টেস্ট জিনিসটা কি একটু শর্টলি বলবো। আমি যেটা বললাম হাইপোথিসিস টেস্ট কেন প্রয়োজন হয়, এটার অনেক ব্যবহার আছে। আমি আপনাদেরকে বোঝার স্বার্থে যেটা বলতেছি যে স্ট্যাটিস্টিক্সে যে কোনো ফলাফল মানে ডিসক্রিপটিভ আর ডিসপারশন ব্যতীত আপনি যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখাবেন, কোরিলেশন হইতে পারে, কাইস্কার টেস্ট হইতে পারে, হ্যাঁ, এরপরে এটা আপনি রিগ্রেশন হইতে পারে, আপনি কিন্তু দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আপনি শুধু ফলাফল দেখে করতে পারবেন না, আপনাকে একটা টেস্ট করে আসতে হবে। এই টেস্ট যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনি কমেন্ট করবেন, অন্যথায় কমেন্ট করবেন না। কারণ আমি বলছি স্ট্যাটিস্টিক্স ইজ এ ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স হলো ডাহা মিথ্যা কথা। কারণ মিথ্যা কথা থেকে আপনি একটা কমেন্ট করার আগে অবশ্যই আপনাকে শিওর হইতে হবে। এই শিওরিটি দিবে হাইপোথিসিস টেস্ট। এটা কি ছোট্ট করে বলি। আপনার ধরেন বুকে ব্যথা হইলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রাথমিক অবস্থায় আপনার কাছ থেকে জানতে চাইলো যে ব্যথাটা কোন পাশে হচ্ছে, বা পাশে হচ্ছে। এখন ডাক্তার এখান থেকে দুইটা জিনিস মানে অ্যাজিউম করে নিতে পারে। অ্যাজিউম হয় এই ব্যথাটা হার্টের ব্যথা, অথবা এই ব্যথাটা আমাদের গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাসের ব্যথা। কারণ ডাক্তার কি অ্যাজাম্পশনের উপর কখনো আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবে? সে কি ধরেন সে ভাবলো এটা গ্যাসের ব্যথা, সে ওষুধ দিয়ে দিবে? কখনোই না। সে শিওর হবে, শিওর হওয়ার জন্য সে কি করবে, আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে। তারপর ধরেন ইসিজি দিতে পারে, টপোনিন আই দিতে পারে, প্রাথমিক অবস্থায় ইসিজি। ইসিজি রিপোর্টের উপর বেস করে সে সিদ্ধান্ত নিবে যে আপনার কি আদৌ হার্টের ব্যথা ছিল নাকি এটা গ্যাসের ব্যথা ছিল। ঠিক সেম হাইপোথিসিস টেস্টিং এর সেম কাজটা হয়। ওখানেও দুইটা অ্যাজাম্পশন থাকে, আমরা একটা অপরের বিপরীত। দেখেন হার্টের ব্যথা হলে গ্যাসের ব্যথা হবে না, ধরে নিলাম গ্যাসের ব্যথা হলে হার্টের ব্যথা হবে না, ঠিক আছে? তো এখানে হাইপোথিসিস শব্দের অর্থ অনুমান। ডাক্তার কিন্তু দুইটা অনুমান করছে, হয় এটা হার্টের ব্যথা আর নয় এটা গ্যাসের ব্যথা। আপনিও অবশ্যই যখন পরীক্ষা নিরীক্ষা করবেন, এখানে আপনিও দুইটা অনুমান করবেন। একটা অনুমান হলো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে, আর একটা হলো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নাই। যে কোনো একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে, ঠিক আছে? এইটাকে, এই অনুমানটাকে আমরা বলতেছি মানে সিম্পল। ওকে, ঠিক আছে, আমরা এইভাবে মাথায় রাখি। এটার আবার কিন্তু পপুলেশন প্যারামিটারের সাথে হিসাব করে আবার আরেকটা ভাবে এটাকে বোঝানো যায়। আপনাদের বুঝার সুবিধার্থে, টেস্ট বুঝার সুবিধার্থে আমি আপাতত এই কনসেপ্টে গেলাম। যারা অনেকে মানে এখানে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা আশা করি বুঝবেন। আমাকে এটা বলার সাথে আমাকে এভাবে যেতে হচ্ছে। বাট হাইপোথিসিসের আরেকটা ব্যবহার আছে। কিভাবে দেখেন, আমরা স্ট্যাটিস্টিশিয়ানরা যেটা করি, গবেষণা করতে গেলে আমাদের দ্বারা তো সম্ভব না 2 লাখ মানুষ থেকে তথ্য নেওয়া। আমরা ছোট্ট স্যাম্পল নেই, ধরেন 300-400 স্যাম্পলের উপর বেস করে পুরো বাংলাদেশের কথা বলি, অনেক সময় রেজাল্টটাকে জেনারেলাইজ করে দিই। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারবো না। এইটাকেও হাইপোথিসিস টেস্টের মাধ্যমে যেতে হবে। আপনি বললেন আপনি পাইলেন কুমিল্লায় 300 মানুষের একটা স্যাম্পল থেকে ইনকাম 30,000। আপনি বলে দিলেন যে এটা কুমিল্লার মানুষের ইনকাম। আপনি স্যাম্পল থেকে পপুলেশনের কথা বলতেছেন। স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স কে আমরা বলছি স্ট্যাটিস্টিক, পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কে আমরা বলছি প্যারামিটার। তার মানে আপনি স্যাম্পল থেকে মানে স্ট্যাটিস্টিক থেকে প্যারামিটারের কথা বলতেছেন। এখন এইটা কি ঠিক আছে কি না, এটা কি আপনি কমেন্ট করতে পারেন কি পারেন না, এইটা আপনাকে ডিসিশন দিবে হাইপোথিসিস টেস্ট। ওটাকে আমরা উভাবেও দেখতে পারি। আমরা আমাদের প্রয়োজনে আপাতত প্রথম যে এক্সাম্পল সেটাকে রাখি। হাইপোথিসিসে দুইটা স্টেটমেন্ট থাকবে। প্রথম স্টেটমেন্ট একটা হলো নাল হাইপোথিসিস, আর একটা নাম হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সবসময় বলবে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নাই। আরেকটা বলবে, অল্টারনেটিভ বলবে যে না, এখানে সম্পর্ক আছে। এই দুইজনকে উকিল মনে করেন। এই নাল হাইপোথিসিস হলো আসামি পক্ষের উকিল, অল্টারনেটিভ হলো বাদী পক্ষের উকিল।
নাল হাইপোথিসিস বলবে যে আমার মক্কেল উক্ত ঘটনার সাথে সম্পর্কিত না, মানে সেই খুন করে নাই। অল্টারনেটিভ বলবে যে না, এই আসামি খুন করছে। ঠিক আছে, এখন দুইজনের মধ্যে যে কোনো একজন সত্য হবে সেটা। তাহলে আমাদেরকে এই দুইটা স্টেটমেন্ট ধরতে হবে, একটু ওয়াইজলি ধরতে হবে। ঠিক আছে, এখন কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এইটাকে আমরা সিদ্ধান্ত নিব। একটা ভ্যালু আছে, তার নাম হলো আলফা। হ্যাঁ, এটার নাম হলো লেভেল অফ সিগনিফিকেন্স, এই যে আলফা। এখন এটা কি জিনিস, এখানে আরো একটু ডিটেলস আছে। আমরা দুইভাবে হাইপোথিসিস টেস্ট করতে পারি, একটা হলো ম্যানুয়ালি, আর একটা হলো সফটওয়্যার আমাদেরকে দিয়ে দিবে। আমরা আপাতত সফটওয়্যার থেকে যাব, আমরা ম্যানুয়ালি ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, আলফাটার মান কি ছোট্ট করে একটু বলি, কেন আলফার সাথে তুলনা করতে হবে। দেখেন বিএসটিআই যখন আপনি কোন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতেছে, বিএসটিআই কিন্তু সেটা কোয়ালিটি চেক করে। সাপোজ ধরেন আপনাকে বলা হয়েছে অ্যালকোহল এখানে 5% বেশি দেওয়া যাবে না। এখন আপনি কি 5% থেকে বেশি করছেন কি করেন নাই সেটার উপর ভিত্তি করে কিন্তু থ্রেশহোল্ড ভ্যালু কিন্তু 5%। 5% বেশি হলে আপনি রিজেক্ট, 5% মাঝখানে হলে আপনার প্রোডাক্ট ঠিক আছে। ঠিক সেম ওরকম একটা থ্রেশহোল্ড ভ্যালু হলো আলফা। আলফাটা হলো, দেখেন আপনি যখন এখানে সিদ্ধান্ত নিবেন, আপনার এখানে দুইটা ভুল হইতে পারে। একটা ভুল হলো যে ধরেন আসামি খুন করছে কিন্তু আপনি তাকে মাফ করে দিচ্ছেন। ঠিক আছে, মানে এখানে সম্পর্ক ছিল কিন্তু আপনি ভুল করে বলে দিচ্ছেন যে এখানে সম্পর্ক নাই। আবার এটা হইতে পারে আসামি খুন করে নাই, আপনি তাকে শাস্তি দিয়ে দিলেন, মানে এখানে সম্পর্ক নাই কিন্তু আপনি তাকে বলে দিলেন এখানে সম্পর্ক আছে। এই দুইটা ভুল কিন্তু আপনার দ্বারা হইতে পারে। এই একটা হলো টাইপ 1 এরর আর একটা হলো টাইপ 2 এরর, এদের নাম আছে। টাইপ 1 এরর হলো যখন এখানে সম্পর্ক ছিল কিন্তু আপনি তাকে রিজেক্ট করে দিচ্ছেন, মানে নাল হাইপোথিসিস, এই যে নাল নাল যেটা ক্লেম করছে সেটা নাল হাইপোথিসিসটা সত্য ছিল, আপনি তাকে রিজেক্ট করে দিচ্ছেন, এটা একটা আপনার দ্বারা ভুল, এটাকে বলে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর হলো আপনার নাল হাইপোথিসিস মিথ্যা ছিল, আপনি তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, মানে আসামি বলছে খুন করে নাই কিন্তু আসলে সে খুন করছে কিন্তু আপনি মাইনা নিছেন সেটা। ওকে, এখন এই দুইটা ভুলের মধ্যে কোন ভুলটা গুরুতর? অবশ্যই টাইপ 1 এরর, কারণ এখানে আপনি একজন লোক খুন করে নাই কিন্তু আপনি তাকে ফাঁসির আদেশ দিয়ে দিলেন। এটা বেশি আইনের চোখে কখন এটা মানে আমরা চাই না যেটা হোক। তাই আমরা সবসময় চাই আমার দ্বারা যাতে এই প্রথম ভুলটা না হয়, মানে টাইপ 1 এররটা না হয়। এই টাইপ 1 এরর হওয়ার সম্ভাবনাটাই হলো আলফা, যেটাকে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স বলি। এটা 5% মানে বোঝাচ্ছে আমি যত সিদ্ধান্ত দিচ্ছি এখানে 5% ভুল হইতে পারে। আমি 5% ভুল কনসিডার করতেছি যে আমার দ্বারা এই ভুলটা হইতে পারে যে আমি ভুলবশত নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিচ্ছি যখন সেটা সত্য ছিল। ঠিক আছে, তো আপনারা যা সিম্পলি মাথায় রাখবেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দেখব পি ভ্যালু। যদি পি ভ্যালুটা আলফাকে ইউজুয়ালি 5% ধরা হয়, এটা চেঞ্জ হইতে পারে। আলফার পি ভ্যালুর মান যদি, এই যে সবাই একটু দেখেন, পি ভ্যালুর মান যদি আলফা থেকে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। পি ভ্যালু যদি আলফা থেকে বড় হয় তাহলে আমরা বলি ফেল টু রিজেক্ট, মানে অ্যাকসেপ্ট করা আর কি, মানে বিষয়টা এরকম। হ্যাঁ, আমরা ডিরেক্ট বলি না যে অ্যাকসেপ্ট করছি, আমরা বলি ফেল টু রিজেক্ট, মানে ঘুরে ফিরে অ্যাকসেপ্ট হওয়ার কথা, এটাকে অ্যাকসেপ্টের বুঝায় আর কি। ওকে, এবার আমরা একটু আমাদের টেস্টে ফিরে আসি। আমি যতটুকু পারছি শর্টলি বলছি। এটাই হলো সেই পি ভ্যালু, আলফার মান 5%। আপনি যখন পরীক্ষা করতেছেন শুরুতে আপনাকে ওই যে দুইটা হাইপোথিসিস, দুইটা অনুমান করে নিতে হবে। নাল হাইপোথিসিস বলবে আমরা কাকে কাকে নিয়ে ডিল করতেছি, এডুকেশন এবং জেন্ডার। নাল হাইপোথিসিস বলবে এডুকেশন এবং জেন্ডারের মধ্যে কোনো সম্পর্ক নাই। অল্টারনেটিভ বলবে এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। সিদ্ধান্ত দিব কে? এই জিনিসটা। আমাদের পি ভ্যালু যদি বলছে পি ভ্যালু যদি আলফা থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এখানে পি ভ্যালুটা আলফা থেকে বড়, আলফা হলো 5%, পি ভ্যালু হলো 55%। তার মানে এখানে আমরা এই অপশনটাকে পাস করতেছি, মানে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি না, আমরা তাকে অ্যাকসেপ্ট করতেছি। আর নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করা মানে উকিলকে অ্যাকসেপ্ট করা, মানে উকিল তার আসামি সম্পর্কে যে ক্লেম করছে সেটা সত্য। উকিল কি ক্লেম করছিল? এখানে এডুকেশন এবং জেন্ডারের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমাদেরকে এই পি ভ্যালু থেকেই সবসময় সিদ্ধান্ত নিতে হবে, আপনারা যারা ইয়ে করতেছেন। ফাইন, তাহলে আমরা যদি আবার একটু যাই, আমরা দেখতে চাই যে জেন্ডারের সাথে ইনকামের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, জেন্ডারের সাথে। ওকে,
এখানেও কিন্তু 5% থেকে অনেক বড়, এটা 99%, তো এখানেও কোনো সম্পর্ক নাই। ফাইন, এই হলো বিষয় আর কি। আপনি সেম ভাবে রেসিডেন্সের সাথেও দেখতে পারেন, হ্যাঁ, রেসিডেন্স ওয়াইজ এটার কোনো ভেরিয়েশন আছে কিনা, এখানেও নাই। ঠিক আছে, এটা যদি 0.05 থেকে ছোট হইতো তাহলে সম্পর্ক আছে। গেল, আপনারা এই হাইপোথিসিস মাথায় রাখবেন, সবগুলাতে কিন্তু এই সেম জিনিসই কাজে লাগবে। এবার আমরা আসতেছি কোরিলেশন। ঠিক আছে, এখন যখন দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে আপনি সম্পর্ক দেখতেছেন, তখন হলো আমরা কাই স্কয়ার টেস্ট ইউজ করছি, কাই স্কয়ার। আপনি যখন দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখবেন, তখন আমরা কোরিলেশন ইউজ করি। আমি একটু ছোট্ট করে কোরিলেশনের পিডিএফটা ওপেন করি। আচ্ছা, দেখেন কোরিলেশন বিষয়টা কি করে। কোরিলেশন হলো দুইটা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে সম্পর্ক দেখে। ধরেন আপনার সিজিপিএ এবং আপনার স্টাডি আওয়ার, আপনি কত ঘন্টা পড়ালেখা করলেন, আপনার সিজিপিএ কত আসলো সেমিস্টার শেষে, এই যে দুইটাই কিন্তু নিউমেরিক্যাল। তার মানে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক দেখে। সম্পর্কটা সে দুই ভাবে দেখে। এক, দেখেন বলছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, এইটা দুইটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রেংথ দেখে এবং তাদের মধ্যে ডিরেকশন দেখে। এই যে দুইটা ওয়ার্ড একটু কাইন্ডলি দেখেন, দুইটা জিনিস দেখে, একটা হলো ডিরেকশন আর একটা হলো স্ট্রেংথ। এই দুইটা জিনিস দ্বারা কি বোঝায়? একটা ডিরেকশন বলতে বোঝায় তাদের মধ্যে সম্পর্কটা কি পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে। আর স্ট্রেংথ বলতে বোঝায়, দেখেন আপনার সাথে কারো বন্ধুত্ব আছে, বন্ধুত্বের কিন্তু মাত্রা আছে। কারোর সাথে আমার বেস্ট ফ্রেন্ড, কারোর সাথে মাঝামাঝি, কারোর সাথে আমার লোয়ার ফ্রেন্ড, মাঝামাঝি মানে একদম উইক। সম্পর্কের কিন্তু একটা মাত্রা আছে। এই স্ট্রেংথ দ্বারা বুঝাবে যে আপনার কোরিলেশনের ভ্যালু থেকে আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে সম্পর্কটা কতটা গভীর, কি খুব বেশি গভীর না মাঝামাঝি নাকি উইক, এটা আমরা ভ্যালু থেকে বুঝতে পারবো। সেটাকে আমরা বলতেছি স্ট্রেংথ। কোরিলেশনের মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে। আপনারা যদি এই স্কেলটা দেখেন, -1 থেকে 0, 0 থেকে +1, এই যে মানে এই পাশে যদি কোনো কারণে তাদের মধ্যে সম্পর্ক মাইনাস আছে, তার মানে তাদের মধ্যে নেগেটিভ কোরিলেশন। আমরা কমেন্ট দুই ভাবে করব। প্রথমে বলবো তাদের মধ্যে সম্পর্কটা কি পজিটিভ নাকি নেগেটিভ। দ্বিতীয়তে আমরা বলবো সেই সম্পর্কের মাত্রাটা কেমন। দেখেন যদি আপনার কোরিলেশনের মান -50 আসে, তার মানে তাদের সম্পর্কটা হলো মডারেট, যেহেতু মাইনাস তাই নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, আপনি আলাদা আলাদা বলতে পারেন, এখানে একসাথে বলা আছে। যদি এটা ধরেন 50 উপরে উঠে, তাহলে আমরা আস্তে আস্তে বলি এটা কি স্ট্রং। এটাকে আবার দুই ভাগ করা যায়, হ্যাঁ। 70 থেকে উপরে উঠলে বা 80 উপরে উঠলে আমরা বলি তাদের মধ্যে স্ট্রং সম্পর্ক, যেহেতু মাইনাস তার মানে নেগেটিভ। ঠিক আছে, আমি যদি একটা পজিটিভ কোরিলেশনের উদাহরণ দেই, ধরেন আপনি যদি বেশি পড়ালেখা করেন, আপনার সিজিপিএ বাড়বে, সেটা হলো পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, আর একটা নেগেটিভ কোরিলেশন কি, ধরেন গরমকাল যত বাড়তেছে, শীতের জামা কাপড়ের বিক্রি তত কমতেছে, মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে শীতের জামা কাপড়ের সেলস কমতেছে। ডিরেকশন উল্টা, একটা বাড়লে আর একটা কমে। তো এটা হলো একটা বিষয়, হ্যাঁ। তাহলে আপনারা এই স্কেলটা মাথায় রাখবেন। আমরা একটু কোরিলেশন দেখি। আমরা যাবো অ্যানালাইজে, আমরা যাবো কোরিলেশনে, বাইভেরিয়েট দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক। এখানে মাথায় রাখতে হবে, গত ক্লাসে আমরা পড়ে আসছি যে আমাদের এই রেশিও এবং ইন্টারভাল, তার মানে এখানে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদের ভেরিয়েবল গুলা কিন্তু এই রেশিও বা ইন্টারভাল স্কেলে থাকতে হয়। আমরা দেখতে চাই এইজ এর সাথে বিএমআই এর কোনো সম্পর্ক আছে কিনা। আমরা দুইটা ভেরিয়েবলকে এখানে দিব, দিয়ে আমাদের আর কিছু লাগবে না, আমরা জাস্ট ওকে দিয়ে দিব। ওকে, এই এখানে পিয়ারসন অপশনটা ক্লিক করবেন আর টু টেলটা ক্লিক করবেন। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। এইজ এর সাথে এইজ এর যেহেতু সেম ভেরিয়েবল, তার কোরিলেশন আসবে 1। এটা না, আমরা দেখবো এইজ বরাবর বিএমআই এই ইন্টারসেকশনটা, এখানে দেখা যাচ্ছে মানে 0.22, এটা 50 নিচে। তার মানে 50 নিচে মানে হলো তাদের মধ্যে, আমরা যদি স্কেলটার দিকে তাকাই, সবার আগে দেখেন উত্তরটা আসছে পজিটিভ। তার মানে এখানে বুঝতে হবে যে এইজ এর সাথে বিএমআই সম্পর্কটা হলো পজিটিভ। আর এখানে ভ্যালুটা যেহেতু 50 নিচে আসছে, এই যে দেখেন 50 নিচে, তার মানে তাদের মধ্যে উইক সম্পর্ক।
তাদের মধ্যে উইক সম্পর্ক। তার মানে বলতে পারি এইজ এবং বিহেভিয়ারের মধ্যে উইক কোরিলেশন। এখন আপনি কি এই কমেন্টটা করতে পারেন কিনা, আপনাকে সেটাকে অ্যালাউ করে কিনা? নো, ইউ ক্যান নট। বিফোর দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু ডু হাইপোথিসিস টেস্ট। আমি বারবার বলতেছি স্ট্যাটিস্টিক্স টেস্টিং ছাড়া আপনি কমেন্ট করতে পারবেন না। এই কোরিলেশনে কমেন্ট করার আগে আপনাকে টেস্ট করে আসতে হবে। দেখেন আমরা টেস্ট করে ফেলছি, এই যে সিগনিফিকেন্ট ভ্যালু, এটাই হলো সেই টেস্ট। এখানে এটা 0.024। এখানে একটু আসেন, দুইটা আপনাকে অ্যাজাম্পশন করতে হবে, দুইজন উকিলকে নিয়ে আসেন, একজন হলো নাল হাইপোথিসিস আরেকজন হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। আপনার টেস্টের ধরন অনুযায়ী তাদের স্টেটমেন্ট চেঞ্জ হবে। এখানে কোরিলেশন নিয়ে ডিল করতেছি, একজন বলবে এখানে এইজের সাথে বিএমআই কোনো সম্পর্ক নাই, এটা হলো নাল হাইপোথিসিস। নাল বলবে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এখানে কোনো ডিফারেন্স নাই, এখানে কোনো সম্পর্ক নাই, এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই, সে সবসময় নাই নাই করবে। অল্টারনেটিভ বলবে যে না, এখানে আছে। তাহলে আমরা যেহেতু কোরিলেশন নিয়ে কাজ করতেছি, তাহলে দুইজন উকিল, একজন নাল হাইপোথিসিস একজন অল্টারনেটিভ হাইপোথিসিস সিলেক্ট করে ফেলেন। নাল বলবে এইজের সাথে বিএমআই কোনো সম্পর্ক নাই, অল্টারনেটিভ বলবে যে না, এইজের সাথে বিএমআই সম্পর্ক আছে। তাহলে এখানে আমাদের পি ভ্যালুটা 0.024। এখন এই 0.024 দ্বারা কি ইন্ডিকেট করতেছে? এইটা কিন্তু আলফা থেকে ছোট, 5% থেকে ছোট। 5% থেকে ছোট হইলে আমরা কি করছি দেখেন, এই দেখেন পি ভ্যালুর মানটা যদি 5%-এর সমান অথবা ছোট হয়, আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি। তার মানে এখানে যে দুইজন উকিল, একজন উকিল হলো নাল হাইপোথিসিসের, সে বলছে এখানে কোরিলেশন নাই, অল্টারনেটিভ বলছে এখানে কোরিলেশন আছে। যেহেতু পি ভ্যালুটা 5% থেকে ছোট, তার মানে এখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস রিজেক্ট মানে অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড। তাহলে অল্টারনেটিভ বলছে এখানে কোরিলেশন আছে, তার মানে এখানে কোরিলেশন আছে। এবার আপনি যে কমেন্ট করতে পারেন যে তাদের মধ্যে উইক কোরিলেশন। বিফোর দ্যাট আপনি করতে পারবেন না। ঠিক আছে, এইটা হলো আমাদের কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশন। তো মাথা রাখবেন, দুইটা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে আমরা কোরিলেশন দেখি, দুইটা ক্যাটাগরিক্যালের মধ্যে আমরা কাই স্কয়ার দেখি। এই আমি এখানে একটু থামবো, থেমে আপনাদের কাছ থেকে কিছু কিউএনএ নিব, তারপরে আমি যদি সুযোগ হয় আপনাদের অনুমতি নিয়ে আমি সামনে আগাবো। কাইন্ডলি একটু বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আপনার মানে হাত উঁচু করে আপনি বলতে পারেন বা ডিরেক্ট মাইকে। জি জি স্যার, আসসালামু আলাইকুম। জি 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 স্যার, মুজাহিদ বলেন। স্যার কোরিলেশন যদি পজিটিভ হয় এবং যদি নাল হাইপোথিসিস হয়, স্যার সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনি কোনো কমেন্টই করতে পারবেন না, পজিটিভ হোক আর নেগেটিভ। কোরিলেশন যদি হাইপোথিসিস টেস্ট যদি বলে যে না, এখানে হাইপোথিসিস হলো ভ্যালিডিটি দিচ্ছে, এই টেস্টটা কি ভ্যালিড হয়েছে কি ভ্যালিড হয়নি, বুঝছেন? মানে মানে স্যার এটা আমার পরে, ডাটাতে সমস্যা আছে বা হ্যাঁ এরকম কিছু? হ্যাঁ, মানে মানে তাদের মধ্যে সম্পর্ক নাই, ডাটাতে প্রবলেম বুঝায় না বিষয়টা, মানে এই দুইটার মধ্যে সম্পর্কটা নাই, এরকম কিছু ইন্ডিকেট করে, বুঝছো? আচ্ছা, তাহলে আমি এটা পেপারে কিভাবে হ্যাঁ, লিখবো স্যার? আপনি বলবেন যে এখানে there is no correlation between our correlation shows that মানে null hypothesis is insignificant, that means তাদের মধ্যে এখানে মানে এখানে আমরা কমেন্টই করব না, আপনি ওই ধরনের এটাকে আনবেনই না। ঠিক আছে, তার মানে স্যার কোরিলেশন পজিটিভ হলেও আমি মানে ওই হাইপোথিসিস সিগনিফিকেন্ট দেখাই না। হ্যাঁ, হাইপোথিসিস যেহেতু বলতেছে সিগনিফিকেন্ট না, তার মানে আপনি বলবেন যে হাইপোথিসিস বলতেছে কোরিলেশন টেস্টটা সিগনিফিকেন্ট না, সো উই ক্যান নট কমেন্ট হিয়ার। এই থ্যাংক ইউ স্যার। ওকে, নাবিহা তাবাসসুম, আপনি কিছু বলতে চাইছিলেন? না স্যার, আমিও এটাই বলতে চাচ্ছিলাম, উত্তর পেয়ে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনাদের কাছ থেকে 5 মিনিট নিয়ে আমি জাস্ট আজকে একটা রিগ্রেশনটা দেখাইতে পারি? তাহলে আমি শেষ করবো, আমার পরবর্তী ক্লাসের জন্য সুবিধা হবে। 5 মিনিট টাইম নিলাম, ঠিক আছে? নেওয়া জি যাবে জি তো? ভাই, জি জি জি। জি, থ্যাংক ইউ, কষ্ট করতেছেন সবাই। ওকে, আমার আর কাজ নাই, আমি আর স্ট্যাটিস্টিক্স বুঝাবো না, এখন আমি শুধু অ্যানালাইসিস করবো, ঠিক আছে? হাইপোথিসিসটাই বোঝানোর দরকার ছিল। ওকে, এবার আসি রিগ্রেশনে। রিগ্রেশনের কাজ কি? রিগ্রেশনের কাজ হলো আপনার একটা ভেরিয়েবলের সাথে এক বা একাধিক ভেরিয়েবলের সম্পর্ক দেখা। মানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ধরেন আপনার সিজিপি এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার উপর আপনার স্টাডি আওয়ারের ইম্প্যাক্ট আছে। সো স্টাডি আওয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আপনার মন চাইলে আজকে আপনি 2 ঘন্টা বললেন, 3 ঘন্টা বললেন। আপনার ক্লাস অ্যাটেন্ডেন্সের ইম্প্যাক্ট আছে, আপনার কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করেন, কত ঘন্টা ঘুমান, এই সকল কিছুর কিন্তু ইনফ্লুয়েন্স আছে।
তো দিজ আর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, সিজিপি এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা যখন একটা ডিপেন্ডেন্টের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ক দেখি, দিস ইজ কল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি লিনিয়ার রিগ্রেশন। তো আপনারা যদি আমাদের মডিউলের দিকে তাকান, আজকে আমাদের এখানে যে সিম্পল বিষয়টা, এটা আমরা একটা ডিপেন্ডেন্ট থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। অবশ্যই তাদের নেচার নিউমেরিক্যাল হইতে হবে। কি হইতে হবে? দুইটাকে সংখ্যা হইতে হবে। আচ্ছা, এটা দ্বারা বুঝাবে যে আপনার এই ধরেন একটার পরিবর্তনের ফলে আরেকটার উপর কি প্রভাব পড়তেছে, বিষয়টা এরকম। আমরা অ্যানালাইসিস রান করাই, তারপরে কথা বলবো। রিগ্রেশনে যাব, এই যে দেখেন অ্যানালাইজ রিগ্রেশন, এরপরে লিনিয়ার। লিনিয়ারে ক্লিক করে আমরা ধরেন আমাদের এখানে, আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটু দেখাই। ধরেন আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে হেলথ স্কোর, যে এখানে ওদের হেলথ স্কোর কেমন আসছে, ওদের লাইফস্টাইল থেকে আমরা এটা ক্যালকুলেট করলাম, এটা হলো হেলথ স্কোর। তো এটাকে সিলেক্ট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ঘরে দিব। এরপরে আমরা এইজটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ঘরে দিব, বিএমআই কেও দিব। এরপরে কোলেস্টেরল লেভেল, এটাকেও আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ঘরে দিব। এখন দেখেন, আমরা যেহেতু সিম্পল লিনিয়ার নিয়ে কাজ করতেছি, সো আমরা শুরুতে একটা ভেরিয়েবল দিব, একটা ভেরিয়েবল। তার মানে হেলথ স্কোরের সাথে এইজের সম্পর্ক দেখবো আমরা। ওকে, স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব, এখানে এস্টিমেট অপশনটা ক্লিক করবেন, মডেল ফিট ক্লিক করবেন। আপাতত আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। এরপরে প্লটে, এটাও আমরা যাচ্ছি না, এখন ডিটেলসে যাচ্ছি না, কারণ অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, আমরা ওকে দিব। আচ্ছা, দেখেন অ্যানোভা নিয়ে পরের ক্লাসে আলোচনা করবো, আজকে না। আমাদের এই হলো কোএফিশিয়েন্ট, এটা হলো সম্পর্ক ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এটা দ্বারা বুঝেছে এইজের সাথে আমার এই হেলথ স্কোরের সম্পর্ক। আপনারা সবসময় দেখবেন এই যে সিগনিফিকেন্ট ভ্যালু, এইজ বরাবর সিগনিফিকেন্ট ভ্যালু, দেখেন দেখেন এটা কিন্তু 77%, ওই আলফা থেকে বড়। আচ্ছা, এখানে হাইপোথিসিস টেস্ট করতে হবে অবশ্যই। আপনি কিন্তু বলতে পারবেন না যে সম্পর্কটা কেমন, আপনাকে অবশ্যই বলতে হবে, আগে টেস্ট করতে হবে হাইপোথিসিস। হাইপোথিসিস কি বলতেছে? হাইপোথিসিস বলতেছে এটা ইনসিগনিফিকেন্ট। কিভাবে? এখানেও দুইটা উকিল নিয়ে আসেন। নাল হাইপোথিসিস বলবে এইজের হেলথ স্কোরের উপর কোনো ইফেক্ট নাই। অল্টারনেটিভ বলবে না, এইজের হেলথ স্কোরের উপর একটা বড় ইফেক্ট আছে। এখন আমাদের পি ভ্যালুটা 5% থেকে বড়, তার মানে আমাদের এখানে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি এটা 5% থেকে ছোট হইতো, তাহলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে নিতাম, অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতাম। সো নাল হাইপোথিসিস বলছে এইজের হেলথ স্কোরের উপর কোনো ইফেক্ট নাই। সো তার মানে এখানে আসলে কোনো ইফেক্ট নাই। ঠিক আছে, এই আপনি আর এখানে এই বিটা থেকে কমেন্ট করতে পারবেন না। আপনি বলবেন যে এইদের সাথে আমার ডাটা বলতেছে এইদের সাথে হেলথ স্কোরের কোনো সম্পর্ক নাই। এবার আমরা একটু আবার যাই লিনিয়ার রিগ্রেশনে। এবার আমরা আরো দুইটা ভেরিয়েবল অ্যাড করব, বিএমআই আর একটা হলো ধরেন কোলেস্টেরল লেভেল। ওকে, যখনই আমি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আসছি, তখনই সেটা হয়ে গেছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, সো এবার ওকে দেই। এবার একটু আসেন, এখানে দেখেন প্রতিটার জন্য আপনাকে প্রতিটার জন্য আলাদা আলাদা হাইপোথিসিস টেস্ট, যতটা পি ভ্যালু ততটা টেস্ট। এখানেও সেম, নাল হাইপোথিসিস বলবে এইজের কোনো ইফেক্ট নাই, অল্টারনেটিভ বলবে এইজের ইফেক্ট আছে। পি ভ্যালু বলতেছে 43%, তার মানে এখানে নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতে পারতেছি না, নাল হাইপোথিসিস যেটা বলছে এটা সত্য, তাহলে এইজের কোনো ইফেক্ট নাই, আমরা এখান থেকে কোনো কমেন্ট করব না। সিমিলারলি আপনি দেখেন বিএমআই এর ক্ষেত্রেও এটা 89%, 5% থেকে বেশি, তার মানে এখানে কোলেস্টেরলের কোনো ইফেক্ট নাই হেলথ স্কোরের উপরে। কিন্তু বিএমআই এর কিন্তু একটা ইফেক্ট আছে। বিএমআই এর ইফেক্টটা বলতেছে যেহেতু এটা 5% থেকে ছোট, তার মানে নাল হাইপোথিসিস বলছে এখানে বিএমআই এরও কোনো ইফেক্ট নাই। অল্টারনেটিভ বলছে না, বিএমআই এর ইফেক্ট আছে। যেহেতু এটা 5% থেকে ছোট, নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করছি। অল্টারনেটিভ যেহেতু বলছে তাদের মধ্যে সম্পর্ক আছে, নাও উই ক্যান কমেন্ট। এবার আমরা কমেন্ট করতে পারবো। দেখেন আগের দুইটার ক্ষেত্রে আমরা কমেন্ট করি নাই, এবার আমরা কমেন্ট করব। তার আপনি তো কমেন্ট করছেন এই সম্পর্ক নাই, কিন্তু না, ওই কমেন্টটা আরেকটু ডিটেলসে কমেন্ট করতে হয়। সেটা কি? এই যে বিটা, বিটা থেকে আমরা একটু রিগ্রেশন মডেল দেখতে কেমন হয় সেটা একটু দেখে আসি।
এই তো, এটা একটা রিগ্রেশন মডেল, ঠিক আছে। এখানে এই এই বিটা নট এবং এই বিটা ওয়ান, এইটাই হলো আমাদের, মানে এটা হলো এক্স, ধরেন এটা হলো আমাদের বিএমআই, এটা হলো আমাদের হেলথ স্কোর। ধরেন আমরা যখন প্রাথমিক করছি, ধরেন এটা এইজ, এটা হেলথ স্কোর। এই যে বিটাটা, এই বিটাটা হলো ঢাল, আমরা ছোটবেলায় পড়ে আসছি ঢাল, স্লোপ। স্লোপ দ্বারা আমরা পড়ে আসছি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে, ওইটা ঢাল। এই বিটা দ্বারা কি ইন্ডিকেট করে? বিটা দ্বারা ইন্ডিকেট করে এক্স এর মান যদি 1 ইউনিট বৃদ্ধি পায়, ওয়াই এর মান বৃদ্ধি পাবে এই বিটা 1 ইউনিট। এখানে পজিটিভ আসলে এক্স এর সাথে ওয়াই সম্পর্ক পজিটিভ, এখানে নেগেটিভ আসলে বিটার মানটা, তার মানে তাদের মধ্যে নেগেটিভ, ঠিক আছে। এই বিটাটা, এই বিটা দেখেন, আমরা একটু রেজাল্টে যাই, এটাই হলো সেই আমাদের বিটা, মানে বিএমআই এর সাথে এটাই হলো বিটা। দেখেন এখানে মাইনাস আসছে, তার মানে বুঝতে হবে হেলথ স্কোরের সাথে বিএমআই এর একটা নেগেটিভ সম্পর্ক, মানে বুঝাইতেছে বিএমআই যদি বাড়ে হেলথ স্কোর কমে, ঠিক আছে। আমরা এখন দেখেন এই যে বিটা থেকে কমেন্ট করতেছি, নেগেটিভ সম্পর্ক, যে বিএমআই বাড়লে আমার, এটা যদি বাড়ে 1 ইউনিট বাড়ে, আমার ইয়ে কিন্তু কমবে, হেলথ স্কোর কমবে। এখন কতটুকু কমবে সেটাও কিন্তু সে বলতেছে আপনার বিএমআই যদি ধরেন 1 ইউনিট বাড়ে, ধরেন কারো 25 আছে, 25 থেকে 26-এ গেল, বিএমআই 1 ইউনিট বাড়ছে, তখন তার হেলথ স্কোর কত ইউনিট কমে যাবে? 0.6 ইউনিট কমে যাবে। বুঝতে পারছি? মানে দেখেন আমাদের হেলথ স্কোরটা কেমন আছে, আমরা যদি একটু ডাটার দিকে তাকাই, এই দেখেন এই হেলথ স্কোর একদম নাম্বারের মতো আছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখতেছি বিএমআই সাথে তার নেগেটিভ সম্পর্ক। কারো যদি বিএমআই বাড়তি হয়, আমরা জানি বিএমআই বেশি মানে তার স্বাস্থ্য অবস্থা ভালো না, সো তার মানে তার স্কোর কমে যাবে। তো আমার ডাটাটা কিন্তু সেটা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। তো এখান থেকে আরো কিছু জিনিস আমরা কমেন্ট করব, সেটা হলো এই আর স্কোয়ার থেকে শুরু করে, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, নাহলে আমরা শেষ করবো। স্যার এগুলো কি ইন্টারপ্রিট করতে হলে, মানে ইন্টারপ্রিটের ভাষাটা একটু মনে হয় শেখানোর দরকার আমার মনে হচ্ছে স্যার। হ্যাঁ, এটাই আমি বলতেছি। অ্যানালাইসিস তো ধরেন আমি তো আপনাদেরকে যতটুকু পারতেছি বিষয়টা দেখাই দিয়ে যাচ্ছি। দেখেন এগুলো একজন আমাদের যে এই আপনি হাইপোথিসিস টেস্ট বলেন, এই এই যে জিনিসটা পড়াচ্ছি, এটা কিন্তু আমাদের একজন স্টুডেন্টের 6 মাসের পড়া, সেখানে আমি আপনাদের সাথে 1 ঘন্টা সেটা আলোচনা করতেছি। ইট ইজ টু মাচ চ্যালেঞ্জিং, কারণ তারপরেও যতটুকু সম্ভব আপনার প্রয়োজন আমি ততটুকুই দেখাচ্ছি। এখন আপনার কাছে এআই আছে, চ্যাট জিপিটি আছে, আপনি একটা ফলাফল নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিবেন, তাকে বলবেন একটু কমেন্ট করে দাও। আর না হয় একজন স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের লোকের হেল্প নেবেন, অথবা এই ধরনের রিসার্চ ব্যাকগ্রাউন্ডে যারা এটা এক্সপার্ট তাদের কাছ থেকে হেল্প, ঠিক আছে। এআই অনেক কিছু নিয়ে কমেন্ট করে যেটা প্রয়োজন নাই, হ্যাঁ, একজন এক্সপার্টের সাথে বা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে কারোর সাথে আলোচনা করলে আপনি আরো ভালো সলিউশন পাবেন। জি, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করব। ওকে, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে। আপনারা আমি সৌরভের সাথে কথা বলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আপনাদের। আমরা পরবর্তী ক্লাসে এই যে খুবই গুরুত্বপূর্ণ এই লজিস্টিক রিগ্রেশন নিয়ে আলোচনা করব। আর এর বাইরে অ্যানোভা, এই যে কাইস্কার টেস্ট অলরেডি আমরা করে ফেলছি, আর বাড়তি আরো কিছু টেস্ট আছে, সেগুলো নিয়ে রিগ্রেশন নিয়ে হাইপোথিসিস টেস্ট নিয়ে আমরা আর একটু আলোচনা করব, ঠিক আছে। জি ভাই, আর আমাদের কাজের জন্য একটা ডাটা সেট দিলে ভালো হইতো আর কি। আমি আপনাকে এই ডাটা সেটটাই আমি এখন ফরওয়ার্ড করে রাখতেছি, আমাদের যে স্টুডেন্ট ওকে ও গ্রুপে শেয়ার দিয়ে দিবে, ঠিক আছে। ওকে ভাই। আপনারা ডিরেক্ট এই এসপিএসএস এ গিয়ে, এখানে এই যে এসপিএসএস এ গিয়ে এই যে ওপেন ইট, আমি এটাকে এসপিএসএস এ দিব, ওপেনে ক্লিক করে ডাটায় ক্লিক করে আপনি এটাকে ইম্পোর্ট করে নেবেন, তাহলে এটা ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে। আপনারা প্র্যাকটিস করবেন সবাই, হ্যাঁ। ওকে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। আচ্ছা, আর কারো যদি কোনো টপিকে সমস্যা হয় দেন আপনারা গ্রুপে বললে স্যারের সাথে কথা বলে হচ্ছে আমরা ওটা সমাধান করে দিব, হ্যাঁ।